তোমাদের 1 থেকে 20 পর্যন্ত গ্রামার যে ক্লাসগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। তো এর মধ্যে এ সিরিজের যে ক্লাস আছে তার মধ্যে 1 থেকে 12 এটা বেসিক পালি গ্রামার ছিল। তো মোটামুটিভাবে জাতকের ক্লাসগুলো যারা করেছো, তো তারা মোটামুটি বুঝতে পারছো যে 1 থেকে 12-র মধ্যে যে গ্রামাটিক্যাল জিনিসগুলো ছিল সেগুলো থেকে মোটামুটিভাবে পালি পড়তে বা পালিতে কিছু লিখতে গেলে যেটুকু নলেজ লাগে মোটামুটি এর মধ্যে দেয়া আছে। বাকি ভোকাবুলারি ব্যাপারটা তো পড়তে পড়তে হবে স্টিল। প্রথম যে ওয়ার্ড চেঞ্জের ক্লাসগুলো ছিল ওখান থেকে করলে, মানে শব্দগুলো বাংলা থেকে পরিবর্তন করে নিতে পারলে, এবং আরও কিছু টেকনিক আছে এটা শেষের দিকে 29-এর দিকে মানে 28 পর্যন্ত আরও গ্রামার ক্লাস হবে। তারপরে আমি কিছু জিনিস শিখিয়ে দেবো, সেখান থেকে মোটামুটি নিজে থেকে পালিতে লেখার একটা এবিলিটি তৈরি হবে। স্টিল এরা আরও প্র্যাকটিসের প্রয়োজন আছে। তো এই 1 থেকে 12-র যে ক্লাস আছে এর মধ্য থেকে কিন্তু বেসিক গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো এখান থেকে হয়ে যাচ্ছে। আর 13 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে সেটা হচ্ছে বেসিক্যালি এক্সট্রা কিছু ফরমেশন। শব্দরূপ নতুন করে থিওরি কিছু নেই, এক্সট্রা শব্দরূপ আছে একগাদা। সেগুলো একটু সিস্টেমেটিক্যালি সাজানো হয়েছে যাতে তৈরি করতে বা মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হয়। তো আজকের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে এই পুরানো জিনিসগুলো একটু রিভিশন হবে, এটা খুবই প্রয়োজনীয়। আর আমি এটা রেকর্ডিংও রাখছি। পাশাপাশি 21-এর ক্লাস শুরু হওয়ার আগে আম, কিছু এক্সট্রা জিনিস আমি এখানে করাবো যেটা প্রিভিয়াসলি করানো হয়নি। টিচিং এইডস হিসেবে 21A বলে আমি 4খানা দিয়েছিলাম, সেগুলো আজকে কিছুটা প্র্যাকটিস হবে। এবং এই জিনিসগুলো পরবর্তী যে ক্লাসগুলো চলবে 21 থেকে 28 পর্যন্ত, ওর পিডিএফটা এখনও আমার আপডেট করা হয়নি, ওটা আমি দিয়ে দেবো আজকালের মধ্যে। তো ওটার ওপর যে ক্লাস হবে পাশাপাশি ওই 21 নামের যে টিচিং এইডসগুলো আছে সেইগুলোর উপরে প্র্যাকটিস হবে। তো এখানে প্রথমে 1 থেকে 12 পর্যন্ত ক্লাসগুলো কী কী আসে একটু রিভাইজ করে নেওয়া যায়। ফার্স্ট হচ্ছে 1A যে ক্লাস আছে এটার মধ্যে কিভাবে পালি লিখতে হবে এবং উচ্চারণ করতে হবে এটা দেয়া আছে। মোটামুটি পালিতে যত রকম যা উচ্চারণ হোক না কেন, এইখানে যে বিষয়গুলো আছে গয়ে গ বা ইত্যাদি, এর মধ্যে দিয়েই উচ্চারণগুলো হবে। এই 4টা স্টিল এখন ইনকমপ্লিট আছে, কিন্তু এই যে ব্র্যাকেটে স জয়ে হ, এটা সই হ এরকম হচ্ছে, বাট আর লিখতে গেলে কীরকম হবে সেটাই শেষে দেয়া ছিল। এই রকম হবে, জয়ের নিচে হ। তো এই যে লেখার ভার্সন এবং উচ্চারণ এই সবগুলো এখানে দেয়া আছে। বা এখানে যে প্র্যাকটিসগুলো আছে কয়েক হ থেকে, মানে কম্বাইন ক্যারেক্টার থেকে এটা হসন্ত দিয়ে, বা তার আগে যেটা আসে হসন্ত থেকে কম্বাইন ক্যারেক্টারে লেখা, এই জিনিসটা মোটামুটি আয়ত্ত থাকলে পালিতে যে কোনো সোর্স থেকে জিনিসপত্র পড়তে অসুবিধা হবে না। এটা ভীষণই ভাইটাল। এই জিনিসটা না করে যদি পালি কেউ পড়তে যায় সেক্ষেত্রে কিন্তু উচ্চারণ করতে অসুবিধা হবে এবং বেশি দূর এগোতে পারবে না। এখানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ কষ্ট করে পড়ে নেওয়া যাবে, কিন্তু একটা লম্বা সিলেবাস বা অনেক জিনিস পড়তে হবে, সেটা দেখা যাবে যে কোথাও গিয়ে আস্তে আস্তে উৎসাহ হারিয়ে যাচ্ছে। তো এই কারণে পুরো জিনিসটা স্মুথ করার জন্য প্রথমেই এটা রাখা। তো এখান থেকে যেটা তোমরা করবে, এই সপ্তাহে কোনো রকম নতুন কিছু থাকছে না, সেক্ষেত্রে এই পুরানো জিনিসগুলোকে রিভাইজ করবে। তো কি করা যেতে পারে সেটা হচ্ছে হোমওয়ার্ক যেটা আছে সেটাকে নতুন করে লেখার প্রয়োজন নেই, কিন্তু মুখে বলে অভ্যাস করা যেতে পারে। যেগুলো যে আছে এগুলোকে জাস্ট রিডিং পড়ে দেখলে, অথবা উদ্দেশ বলে তোমাদের একটা নতুন আমি দিয়েছিলাম,
1 থেকে 12A এই সিরিজের টিচিং এডসের মধ্যে আছে। ওর মধ্যে বেশ সুন্দর করে যে যুক্তাক্ষরগুলো আছে তার একটা অভ্যাস দেয়া ছিল। এটা কিছু স্টুডেন্ট পরে জয়েন করেছিল, তাদের আমি রিভিশন ক্লাস নিয়েছিলাম এবং তাদের খুবই সুন্দর এটা হয়েছে। বরং রেগুলার ব্যাচের স্টুডেন্টদের থেকে তাদের মানে তৈরি হয়েছে ভালো, এটা সেপারেটলি প্র্যাকটিসটা করানোর জন্য। যাই হোক, বাকিদেরও প্র্যাকটিস আলাদা করে করালে হয়। তো এখান থেকে এইটা অবশ্যই দেখার প্রয়োজন আছে যে উচ্চারণটা এবং পারলে লেখাটা। অনেকের অনেক পরেও দেখা যাচ্ছে জয়ে হয়েটা লিখতে গিয়ে এই রকম ছাপার অক্ষর এরকম আছে বলে এরকম লিখছে না, এটা এইভাবে করেই লিখবে। বা নয়ে হ হচ্ছে এই নয়ে হ, মূর্ধন্যয়ে হ মূর্ধন্য লিখে নিচে হ, এই জিনিসটা যেন ফ্লুয়েন্ট থাকে। ছাপার অক্ষরে যেরকমই থাক না কেন লেখার সময় কম্বাইন ক্যারেক্টারেই লিখবে। আর পারলে হসন্তটা অ্যাভয়েড করবে। হসন্ত দিয়ে লিখতে গেলে অনেক জায়গায় হসন্ত বাদ চলে যায়, তাতে সমস্যা হয়। তো এই হচ্ছে ফার্স্ট ক্লাসের বিষয়। তো এখানে যে জিনিস আছে এটা রিভাইজ করার প্রয়োজন আছে, লেখা এবং উচ্চারণ, এবং সেখানে হসন্ত দিয়ে বা হসন্ত ছাড়া এই জিনিসটা ফ্লুয়েন্সির প্রয়োজন। নেক্সট যে 2A ক্লাস ছিল, এটার মধ্যে বাংলা শব্দ থেকে পালিতে কিভাবে পরিবর্তন করা হবে সেই বিষয়গুলো ছিল। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো শব্দ রূপান্তরিত হবে না, কেবলমাত্র যেগুলো তৎসম বা সংস্কৃত শব্দ সেগুলোকে আমরা পালিতে পরিবর্তন করব। তো এখানে রুলসগুলো দেয়া আছে, কিছু বেসিক রুলস আছে, যে যুক্তাক্ষরের আগে যে দীর্ঘস্বর সেগুলো হয় না, বা রিয়ের পরিবর্তন, ঐকারের পরিবর্তন, ও উকারের পরিবর্তন, তালব্য স মূর্ধন্যস্বর পরিবর্তন, ঢয়শূন্য ঢয়শূন্য ইত্যাদি এগুলো। তো এগুলো মোটামুটি সর্বত্র প্রয়োগ হয়। তারপরে ছিল যুক্তাক্ষরের পরিবর্তন যেগুলো হয় সেগুলো। তো এখানে যে রুলসগুলো ছিল যে কোনো কোনো সময় যুক্তাক্ষরের ফার্স্ট লেটারটা ডবল হয়, যেমন এখানে যে কয়ে জফলা আছে, তো কয়ে জফলা হলে ক প্লাস জ এরকম আছে, এটা দুটোই ক ক হয়ে গেল। এরপরে সেকেন্ডটা ডবল আছে, যেমন এই যে রক্ত, এটা যদি হয় ক প্লাস ত আছে, সেকেন্ডটা ডবল হলে ত প্লাস ত, রক্ত থেকে রক্ত। এরপরে যে টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে অন্য বর্ণের পরিবর্তন হচ্ছে, যেমন পুণ্য থেকে পুণ্য, ন আছে জ আছে, কিন্তু এটা হচ্ছে ইয় এবং ইয়, থার্ড বর্ণ হচ্ছে। তো অলরেডি যেহেতু তোমাদের অনেকটা ক্লাস হয়েছে, 20 পর্যন্ত এবিসি কমপ্লিট হয়েছে, তো এই যে নয়ে জফলাটা ইয় ইয় হচ্ছে, এইটাকে যদি লিঙ্গুইস্টিক্সের দিক দিয়ে আমরা ভাবি, তো সেখানে এই যে মূর্ধন্য নয়ের সাথে জ ছিল তালব্য বর্ণ, এটা মূর্ধন্য বর্ণ, এটা তালব্য বর্ণ, দুটোই পরিবর্তন হয়ে যাচ্ছে তালব্য বর্ণে, ইয়, চ ছ জ ইয়। তো এইটা হচ্ছে বেসিক্যালি তালব বিভবন বা প্যালাটালাইজেশনের এক্সাম্পল। তো এইখানে যে জিনিসগুলো আছে এগুলো আবার লিঙ্গুইস্টিক্সের যে ফোনেটিক্যাল চেঞ্জ এইসব আছে সেখানে গিয়ে কাজে লাগবে। এবং এই জায়গাটা পড়ানোর ক্ষেত্রে আমি বলেছিলাম যে হ্যাঁ, এখানে যে মানে চেঞ্জটা তো হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেই নিয়মগুলো আমরা লিঙ্গুইস্টিক্সের এতে গিয়ে পড়ব। তো এরকম সিমিলারলি সত্য থেকে সত্য, এটাও কিন্তু প্যালাটালাইজেশনের এক্সাম্পলে ছিল, মিথ্যা থেকে মিথ্যা, অদ্য অজ্য, মধ্য মধ্য, অন্য অন্য, এগুলো আকর্ষণ থেকে আকর্ষণ, এটা একটু ইরেগুলার চেঞ্জ আছে। তো বেসিক্যালি এখানে দুটো বর্ণ ছাড়া টোটালি ডিফারেন্ট থার্ড বর্ণে পরিবর্তন হচ্ছে। এরপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে যদি খসট অথবা ঘজর থাকে, সেক্ষেত্রে এইগুলো ডবল হয় না, ডবল হয় তার আগের বর্ণর সাথে, মানে ক খ, গ ঘ, চ ছ, জ ঝ এইরকমভাবে।
কারণ বললে যেমন অর্থ, এটা কেউ একজন জিজ্ঞাসা করছিল রিসেন্ট, র আর থ, থ এর ডবল হবে না, মানে থ থ হবার কথা, কিন্তু এটা ফার্স্টটা আগের মানে ত থ হয়ে গেল। থ হচ্ছে কি সেকেন্ড বর্ণ, তাহলে 1 2 হয়ে যাচ্ছে। এটাই এখানে বেশি নিয়ম। এরপরে যেটা বলা হচ্ছে যে যদি সিমিলার তালবস মূর্ধন্য দন্তস্বর সাথে ক খ চ ছ ট থ ইত্যাদি এই বর্ণগুলোর কম্বিনেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ক খর একটা পেয়ার তৈরি হয়। যেমন শুষ্কতে স আছে, ক আছে, নর্মালি এটা ক ক এরকম হওয়া উচিত, কিন্তু ক রইল, তার সাথে তার পরেরটা হয়ে কয়ে খ হলো। আবার যদি শয়ের সাথে খ বা শয়ের সাথে যদি ফয়ের উদাহরণ হয়, বিস্ফুলিঙ্গ এরকম যদি শব্দ হয়, ফ আছে তাহলে স প্লাস ফ, ডবল হওয়ার কথা ফ ফ, এখানেও কিন্তু ওই প এবং ফয়ের কম্বিনেশন হচ্ছে। এটা আগের নিয়মটার সাথে সিমিলার। এরপরে যেটা আছে যে তালবস মূর্ধন্য ষ দন্তস্ব, এর সাথে এই তিনটের কম্বিনেশন থাকলে বেসিক্যালি এইগুলো কেটে যাচ্ছে, দিয়ে নয়ের সাথে একটা হ যোগ হচ্ছে। এইটা তোমাদের ওই বিপর্যয়ের এতে বোধহয় ছিল, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ সিভিলেন্ট, ওইখানে ছিল এই জিনিসটা, একটা পয়েন্ট বলেছিল। তো সেটা ডাইরেক্ট এখানে বলছে যে ন এর সাথে এগুলো কম্বিনেশন হয়, ন হ ম হ এরকম টাইপের হয়ে যায়। কিন্তু এর স্টেপ বাই স্টেপ কীরকম হচ্ছে যে মানে মূর্ধন্যস্ব এবং ম যদি কম্বিনেশনে থাকে, মূর্ধন্যস্ব কেটে গেল, পড়ে রইল ম, তারপরে ময়ের সাথে হ হচ্ছে, এটাকে মহাপ্রাণী বহন বলছে। এটা বোধহয় 2টো না 3টে শর্ট নোটে ছিল লিঙ্গুইস্টিক্সে। তো শয়ে ম ময়ে হ, স উঠে গেল, ম পড়ে রইল, ময়ের সাথে হ লাগলো। এই এরপরে হচ্ছে যে যেটা স্বরভক্তি, সেটার উদাহরণটা আসছে জড়লব বা দন্তন্য মূর্ধন্য দন্তন্য ম, এইগুলো যদি কোনো যুক্তাক্ষরে থাকে, সেক্ষেত্রে মাঝে একটা স্বরবর্ণ চলে আসে। যেমন ক্রিয়া বা বজ্রটা যদি দেখা হয়, জ আছে, র আছে, মাঝখানে একটা ই ঢুকে গেল, তাহলে এটা হয়ে গেল জি, তারপরে হলো র, ব জি র। তো স্বরভক্তি বা অ্যানাফ্ল্যাক্সিস এটা পড়েছো, মধ্যস্বরাগম এর মধ্যে এটা পড়ে, এইখানে এটা পুরো জিনিসগুলো আসছে। এবং ওখানে যে পয়েন্টগুলো ছিল এখানে চলে আসছে, যে কেবল অন্তস্থ বর্ণ এবং নাসিক্য বর্ণের কম্বিনেশন থাকলেই সেক্ষেত্রে স্বরভক্তি দেখা যায়, এটা একটা পয়েন্ট ছিল। প্লাস আর একটা বিষয় ছিল যে মাঝখানে যে এই যে ইকার উকার বা অ, এই তিনটে দিয়েই বালিতে স্বরভক্তি হয়, এই পয়েন্টটাও কিন্তু এর মধ্যে বলা আছে, কিন্তু অত স্পষ্টভাবে না। বাকি এখানে সব উদাহরণ দেওয়া আছে। এরপরে হয়ের সাথে কম্বিনেশন থাকলে এটা রিপ্লেস হয়ে যাচ্ছে, হয়ে জফলা, হ প্লাস জ আছে, সেটা হয়ে যাচ্ছে জ প্লাস হ, এদিক ওদিক হচ্ছে। এটা বিপর্যয় যে মেটাথিসিস ছিল তার এক্সাম্পল এগুলো আছে। এরপরে হচ্ছে যে তিনটে যদি ব্যঞ্জনবর্ণ থাকে, সেখানে ইন জেনারেল জফলা রফলা রেপ বফলা এইগুলো উঠে যায়। রন্ধ্র ন ধ র, সেখানে হচ্ছে ন ধ রফলাটা কাটছে। আবার এটার শেষের দিকে আমরা দেখব যে ধরা যাক এই উৎসটা যদি দেখা হয়, স আছে, ট আছে, র আছে, রটা কাটলো, স ট পড়ে রইল, এখন স ট আবার কিন্তু ট ঠ হয়, তাহলে হয়ে গেল টয়ে ঠ। যে এখানে এই একটা স্টেপ, এই একটা স্টেপ, দুটো স্টেপে হচ্ছে। তো এইখানে কিন্তু ওই প্রথম দিকের ভূমিকাটা খুব সুন্দর, কিছু পয়েন্ট বলা ছিল যে কোনো কোনো ক্ষেত্রে একটা শব্দতেই দুটো জায়গায় প্রথমে একটা পরিবর্তন হলো, আবার অন্য জায়গায় একটা পরিবর্তন হচ্ছে আদি মধ্য অন্ত হিসেবে। আবার কোনো ক্ষেত্রে দেখছি ক্রমাগত একটা বর্ণের স্টেপ বাই দুটো তিনটে চারটে
এরকম স্টেপে পরিবর্তন হয়ে তারপর ফাইনাল একটা তৈরি হচ্ছে। এরপরে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে যুক্তাক্ষর যদি শুরুতে থাকে তাহলে সেটার চেঞ্জ হওয়ার পরে ফার্স্ট লেটারটা বাদ পায়। যেমন এই যে ক্রয় আছে, ক আছে, র আছে, এটা কি হবে, ডবল ক হলো, দিয়ে ফার্স্ট কটা কাটলো, দিয়ে পড়ে রইল একটা ক। তো সিমিলারলি এটা এরকম প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণগুলো আছে। আবার এখানেও একটা খেয়াল রাখার, যেমন স্ত্রী, এইখানে অনেকগুলো নিয়ম খাটবে। তো বেসিক্যালি এটা হচ্ছে স, থ, র, এটা আছে, তিনটে ব্যঞ্জন, একটা কাটলো, শয়েতা পড়ে রইল। শয়েতা শয়ের সাথে কম্বিনেশন হলে পরপর পেয়ার হয়, তাহলে ত থ হলো, যেটা প্রথমে আসে এই জন্য তটা কাটলো, পড়ে রইল থ। তো স্ত্রী থেকে হচ্ছে থি। আর একটা এর ফরমেশন হয়, সেটা হচ্ছে ইথি। শয়েতটা তয়ে মানে শয়েতয়ের ফলা তয় থ হলো, আর আগে একটা ই চলে আসছে। এটা হচ্ছে আদি ছড়াগম প্রোথিসিসের এক্সাম্পল। আর লাস্টে যেটা একটা ছিল যে কোনো কোনো ক্ষেত্রে এমনি এমনিই একটা যুক্তাক্ষরের বর্ণ চলে গিয়ে চলে যায়, আবার তার পূর্ববর্তী স্বর অনেক সময় দীর্ঘ হয়। যেমন এই দীর্ঘ, দীর্ঘ, শীঘ্র, শীঘ্র, এরকম হচ্ছে। বল্ক বাক যে আছে, এটার ক্ষেত্রে ওই বল্ক, বক্ক, বাক মাঝখানে স্টেপ হয়ে আসছে। তো এইগুলো ওই মাত্রাপূরক দীর্ঘী ভবনের উদাহরণ। আরও কিছু কিছু আছে, ওই মনে আসছে না ঠিক। তো এখান থেকে মোটামুটিভাবে বহু পালি শব্দ নিজেরা রেকগনাইজ করতে পারা যাবে, এবং মানে নিজেরা বাংলা থেকে অনেক পালি শব্দ কনভার্ট করে ফেলা যাবে। তো এখান থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এগেন, যার যতটুকু সময় আছে সেই এইগুলো মুখে বলে প্র্যাকটিস করার চেষ্টা। অথবা আরেকটা করা যেতে পারে, ওই উদ্দেশ বলে আমি যেটা পাঠিয়েছিলাম সেটার সেকেন্ড একটা ছিল, তার মধ্যে যুক্তাক্ষরের চেঞ্জগুলো নিয়ে লিস্ট করা ছিল, কিন্তু ওটা করা নেই, মানে যুক্তাক্ষরগুলো লেখা ছিল না। আচ্ছা, এই যে এটা করেছি, তো এটা বেসিক্যালি তোমাদের ওই টিচিংয়ের যেটা ছিল সেটারই একখানা ঘুরিয়ে দিয়ে দেওয়া হয়েছে, যে ওয়ার্ড চেঞ্জগুলো কীভাবে হচ্ছে। কিন্তু এইখানে তোমরা যেটা করতে পারো, এই নিচে নিচে একটা করে উদাহরণ লিখে নিতে পারো। যেমন তয়ময় আঁকা হচ্ছে অত্তা। এখানে কাজ হচ্ছে এই এক্সাম্পলটাকে পড়া, প্রত্যেকটা এক্সাম্পল এগুলো নিজেরা খুঁজে বের করে নিতে পারো। তো এইটাকে যদি প্রতিদিন পড়া যায় বা সপ্তাহে একবার করে পড়া যায়, আত্মা, অত্তা, ঈশ্বরী, ঈশ্বর, বা এদিকে সূত্র, সূত্র, তো ওইখান থেকে কিন্তু মাথায় এগুলো গেঁথে যাবে, যে কোনো জায়গায় ভোলার সম্ভাবনা থাকবে না। সিমিলারলি এটার উদ্দেশ্য একে যেটা ছিল, এটার কথা আমি বলছিলাম, যে এইখানে যুক্তাক্ষরের যে ব্যাপারটা আছে সেইটা এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে। এটা আগেটা বলা হয়নি, আমি একটুখানি বলেই দিই। এখানের মেন যেটা বিষয় হচ্ছে যে যুক্তাক্ষর যখনই হবে সেটা ভেঙে উচ্চারণ হয়। যেমন নয়ে ত যদি থাকে, ন আর ত এই দুটো আছে, তো এখান থেকে একটা সিলেবেলে যাবে, এটা একটা সিলেবেলে যাবে। তো সেরকম ক্ষেত্রে পালিতে যদি অজ্ঞ থাকে, তো সেক্ষেত্রে গ আগে একটা উচ্চারণ হবে, তারপরে পরে একটা গয়ে উচ্চারণ হবে, অজ্ঞ, এরকম। আর আরেকটা হচ্ছে এটার সাথে, যেটা শেষের দিকে ছিল, যাই হোক, যুক্তাক্ষরের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে গয়ে মানে যে যুক্তাক্ষর হচ্ছে, ধরা যাক অ, গয়ে গয়ে ওকা,
এরকম হলো। তো সেখানে এটা যখন হসন্তে লেখা হবে তখন অ গয়ে হসন্ত গেল, সেকেন্ড গ যেটা আছে পরবর্তীটাতে গিয়ে যুক্তাক্ষরের মানে যে আকার ওকার আছে সেটা লাগবে, অজ্ঞ। যদি শব্দটা হয় অ গয়ে গয়ে হস্যই, স্প্লিট করে লিখলে কি হবে, অ গয়ে হসন্ত, তারপরের গয়েতে গিয়ে হস্যইটা লাগবে, এটা আগে যাবে না, হসন্তর সাথে হবে না, এইটা খেয়াল রাখতে হবে। এবং উচ্চারণ কীরকম হবে, এই অগ গো, অগ গি, অজ্ঞে যদি বলা হয় গয়ে গয়ে একার, স্প্লিট করে লিখলে অ গয়ে হসন্ত, তারপরে হচ্ছে গয়ে একার, অজ্ঞে। এবারে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যুক্তাক্ষরগুলোর যে কিভাবে লিখতে হবে সেটা, যেটা এখানে দেয়া ছিল লাস্টে, এই স্টাইলটা ফলো করলে এটা লিখতে সুবিধা হবে। মানে এটা একটা লেখার টানে চলে আসে, এই যে এই রকম। কিন্তু অ গয়ে হসন্ত গয়ে ওকার, এটা লিখতে গেলে একটা মানে বেগ পেতে হয়, ফ্লুয়েন্সি কম আসে। কয়ে ক্ষয়ের ক্ষেত্রে কয়ে খ, এই এটা এটা অনেকে কত রকমভাবে যে লেখে, এইভাবে বসায় এরকম, তো এই হাত যেন ছেড়ে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে অনেকটা কার্সিভ রাইটিংয়ের মতন ফরমেশনে করা আছে। তো এই যে টিচিংয়ের যে প্র্যাকটিস আছে সেটা এবার বলে দিই, লাস্টে আছে এদিকে। এটা খুব মজার, সেটা হচ্ছে এই যেটা আছে এটার সাথে শয়ে শয়ে আর একটা হচ্ছে টয়ে টয়ে জুড়ে এটাকে পড়তে হবে। যেমন অজ্ঞ, বলে অজ্ঞর সাথে শয়ে শয়ে দিলে কী হবে, অ গয়ে গয়ে শয়ে শয়ে এইটা, আর অ গয়ে গয়ে টয়ে টয়ে। বেস্ট হচ্ছে এটা একটা নিজেরা লিখে নিলে, অজ্ঞস্য অজ্ঞট্ঠ, মানে লেখা রইল, যুক্তাক্ষরে লিখলেই ভালো, মানে হসন্ত ছাড়া, অজ্ঞস্য অজ্ঞট্ঠ। এটা হচ্ছে অঞ, অঞস্য অঞট্ঠ, বর্ণস্য বর্ণট্ঠ, অপ্পস্য অপ্পট্ঠ, ঐয়স্য ঐয়ট্ঠ। তো এইখানে কিন্তু যে জায়গাগুলোতে গড়বড় হয় সেগুলোকে সিলেক্টেড করে রাখা আছে। আর ইঙ আর ইয়ের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, যেটা এখানে বলা ছিল কিছুটা ইনডাইরেক্টলি, যে অন্তস্তজ বা অন্ত মানে অন্তস্থ যেটা, এই দুটোর ক্ষেত্রে ই উচ্চারণ করতে হবে, ইয় থাকলে ই উচ্চারণ করতে হবে। যেমন জয়ে হ, স, এইটা হচ্ছে দন্তস্ব, তো এইটাকে ই করতে হবে, তাহলে সই হ এরকম উচ্চারণ হচ্ছে। সেইয়া যদি থাকে, সে, এইটাকে ই উচ্চারণ করলে সেই। আর এটা হচ্ছে কি, জ প্লাস অ আছে, এই আ আছে, তো জটাকে আমরা বলে দিলাম ই আর এটাকে বললাম আ, সেই ইয়া, এরকম। ইয়ের উচ্চারণ হচ্ছে যে পই যদি হয় সেখানে প, পই হ, মানে এইখানটাকে আমরা ই আর চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করব, পই হ। অঞ যেমন আছে, তাহলে অ ইঙ, ধরা যায় এটা অইয়া বললাম আমরা, বা অইও বললাম ওকার, তো ই এর জায়গায় আমরা ই উচ্চারণ করব, অ অই, এই অই, আর ইঙ এর সাথে ও করলে ইয়। এই লেটারটা ভাঙলে আমরা কি পাচ্ছি, ইঙ আছে তার সাথে ও হচ্ছে, ইঙটাকে ই করে দিলে ইয়, অইয়, এরকম উচ্চারণ হচ্ছে।
তো এই জিনিসটা তো থিওরি হিসেবে বলা আছে, স্টিল এটা একটু প্র্যাকটিস করার প্রয়োজন আছে। তো মোটামুটিভাবে এই উদ্দেশ্যের মধ্যে এইটা যে আছে, এটাকে সবচেয়ে ভালো আলাদা করে লিখে নিলে, প্রিন্ট করে নিলেও হয়, বা এখানে পেজ তো অনেকটাই ফাঁকা, বা খাতায় কেউ এটাকে কপি করে নিতে পারে, দিয়ে সেটাকে প্র্যাকটিস করতে পারে। তো এখান থেকে একদম উচ্চারণের এর বাইরে আর কিছু নেই মোটামুটি পালিতে। পরবর্তীগুলো হলে অস্বস্য, অশ্বত্থ, দুঃখস্য, দুঃখট্ঠ, অঘ্ঘস্য, অঘ্ঘট্ঠ, মজ্জস্য, মজ্জট্ঠ, কণ্ঠস্য, কণ্ঠট্ঠ। এটা যেমন আমি কল্পনা করে বলতে হচ্ছে, মানে এগুলোকে একসাথে অ্যাড করে। তো তোমাদের অ্যাটলিস্ট সেটাকে লিখে নিলে, লিখে যদি ফ্লুয়েন্টলি উচ্চারণটা চলে আসে, বা এই জিনিসটা রেগুলার পড়তে পড়তে বা কিছুদিন পরে পরে এটা পড়তে থাকলে 2-3 মাস পরে দেখা যাবে একদম পালি উচ্চারণ আর কোথাও আটকাচ্ছে না। এই হলো বিষয়। এরপরে এখান থেকে আমরা থার্ড এবং ফোর্থ ক্লাসের এটা একটু দেখে নিই। থার্ড ক্লাসে যেটা আছে এটা খুব একটা নতুন কিছু নয়। এখানে হচ্ছে স্বরবর্ণের ইরেগুলার পরিবর্তন। মোটামুটি নিয়মের মধ্যে যেগুলো আমরা দেখেছি, স্টিল তার বাইরে যত রকম যা কিছু পরিবর্তন হতে পারে এখানে দেয়া আছে। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে শুধু পড়া এবং স্বরবর্ণের কি পরিবর্তন হচ্ছে ওটা রেকগনাইজ করা। যেমন আদর্শ, এখানে আ আছে, এখানেও আ আছে, এখানে দ ছিল কিন্তু হয়েছে দা, রেপ ছিল এখানে স হয়েছে। ব্যঞ্জনের পরিবর্তনটা এখানে আমরা দেখব না, শুধু স্বরবর্ণের ক্ষেত্রে কি আলাদা হচ্ছে। মানে এই শব্দটাতে আ আছে, একটা অ আছে, একটা অ আছে। মানে যদি বর্ণ বিশ্লেষণ করে আমরা দেখি, আ প্লাস দ প্লাস অ প্লাস র প্লাস তালব্য স প্লাস অ। তো বেসিক্যালি এখানে এই আ আছে, অ আছে, অ আছে। আ দাস শব্দে কি হচ্ছে? আ, দ, আ, দন্তস্ব, অ। তাহলে এইখানে এইটা মিলছে, এইটা মিলছে, এইখানে আ অ ছিল, অয়ের নিচে অসন্ত হয়ে গেছে, তার জায়গায় আ হচ্ছে। তো বা আমরা এই জায়গাটা দেখছি যে এই দ ছিল, এখানে দা হচ্ছে। এইটা রেকগনাইজ করতে পারাটাই এখানে কাজ। তবুও এখানে যে এক্সাম্পলগুলো আছে, এখান থেকে বহু জিনিস লিঙ্গুইস্টিক্সের এক্সাম্পলে পাওয়া যাবে। বা পূর্বস্বরে যে অকারের, মানে আয়ের জায়গায় যে অ হচ্ছে, যুক্তাক্ষর পরিবর্তন, এখানে প্রচুর উদাহরণ আছে। শান্তি, সন্তি, শান্ত, সন্ত, এইসব শব্দগুলো বহু জায়গায় ইউজ হচ্ছে। মানে এখান থেকে মোটামুটিভাবে যে কোন শব্দটা কি হচ্ছে তার একটা ভালো রকম এখানে ভোকাবুলারি তৈরি হয়ে যাবে, বা কোন টাইপের পরিবর্তন হয় সেগুলো পাওয়া যাবে। যেমন এই যে পুষ্করিণী থেকে পক্ষরণী হচ্ছে, তো পুষ্কর শব্দ থেকে পক্ষর। এটা তোমাদের কাদের এক, মানে কোনো একটা ব্যাচের ক্লাসে হচ্ছিল যে বাড়ি পক্ষরপত্যেষু আরগ্যে জীব শাসক। তো পক্ষর মানে হচ্ছে পুষ্কর। পুষ্কর মানে অ্যাকচুয়ালি পদ্ম ফুল বোঝায়। পুষ্করিণী মানে যে পুকুরে পদ্ম ফুল ফোটে। বা পুস্তক থেকে পালিতে হচ্ছে পথ্যক, এটা অনেকে হয়তো রেকগনাইজ করতে পারত। বা পুরানো শব্দটা পালিতে অনেক সময় পোড়ানো হয়। সব কটা একই ধরনের পরিবর্তন। অবশ্যই এখানে এটা ইয়ের জায়গায় পরিবর্তন হচ্ছে, এটা নিচের দিকে আছে ওয়ের পরিবর্তন, উয়ের জায়গায় ওয়ে, এইটা হচ্ছে উয়ের পরিবর্তন, ওইখানে দেয়া আছে যে পুষ্কর পক্ষর। তো এখানে ওই পুরানো পোড়ানো, পুস্তক পথ্যক, এই উদাহরণগুলো সব আসছে। তো এখানে স্যাম্পল কিছু ওয়ার্ড দেওয়া আছে, স্টিল এই সূত্র ধরে কিন্তু আরও বহু শব্দ রেকগনাইজ করা যেতে পারে। আর এর সেকেন্ড পার্ট যেটা ছিল সেটা ব্যঞ্জনের ইরেগুলার পরিবর্তন, সেগুলো সুকুমার, সুকুমাল, কিল, খিল, এরকম হচ্ছে। তো এখান থেকেও কিন্তু
যে এই ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন ইত্যাদি ইত্যাদি, এগুলো সব এখানে আমরা পাবো। বিতস্তি বিদত্তি, তয়ের জায়গায় ত হচ্ছে ঘোষী ভবন, নয়ের জায়গায় ল হচ্ছে। এটা মূর্ধন্য ঘোষী ভবনে বোধহয় ছিল, মূর্ধন্য নয়ের জায়গায় ল হচ্ছে। তো এটা একটা হলো, মানে ওখানে কাজে লাগবে। প্লাস হচ্ছে যে একটা গেস করা যাবে যে কীরকম কীরকম পরিবর্তন হয় পালিতে। যেমন এই কৃত থেকে কট হচ্ছে, তো দুষ্কৃত এটা হয় দুঃখট। দুঃখট দেখবে এই প্রথম বৌদ্ধ সঙ্গীতে আনন্দের প্রতি যে অ্যাকিউজেশনগুলো লাগানো হয়েছিল, সেখানে হচ্ছে দুঃখট বলে একটা যে আপত্তির কথা বলা হচ্ছে। তো এই জিনিস থেকে বহু শব্দ চিনতে সুবিধা হবে। এটার ক্ষেত্রেও তোমরা পারলে, এটার আমি উদ্দেশ্যের যেটা ছিল এখানে অ্যাড করে দেওয়া আছে এই পিডিএফটাতে। তো এটা তোমাদের আলাদা করে দেয়া ছিল। ও আচ্ছা, এই দুটোর পরে এটা দেয়া আছে, বুঝতে পেরেছি। মানে 2 এবং 3 ক্লাস করার পরে এইটাকে অভ্যাস করা যেতে পারে বা প্র্যাকটিস করা যেতে পারে। তো এই যে চার্ট আছে, এখান থেকেও কিন্তু ওই ধরা যাক কোনো রুলস কারোর মনে থাকছে না, কিন্তু যুক্তাক্ষরটা কি পরিবর্তন হবে এখান থেকে মানে দেখে নেওয়া যায়, মনে না থাকলে যে শয়েরেরটা কী হয় দেখে নেওয়া যেতে পারে। এরপর এখানে হোমওয়ার্ক ছিল, তো হোমওয়ার্কগুলো পারলে এই আগামী সপ্তাহের মধ্যে কেউ কয়েকটা এরকম চেষ্টা করে দেখতে পারো যে কতটা তৈরি আছে, তাতে একখানা জিনিসটা রিভাইজ হবে। 4 যে ক্লাস ছিল এখানে নতুন কিছু নেই, এখানে শুধুমাত্র যেটা বাংলা থেকে আমরা পালি করছিলাম তার উল্টোটা দেখতে হবে। যেমন এখানে যে যদি পালিতে ল থাকে তাহলে সেটা বাংলায় কি কি হতে পারে। ল থাকলে সেটা রয়শূন্যরা হতে পারে, বা এটা আমরা আগের ক্লাসগুলো থেকে যদি খেয়াল করে দেখি যে অনেক জায়গায় রয়ের জায়গায় ল হচ্ছিল, মানে বাংলায় র আছে, পালিতে হচ্ছে ল হচ্ছে, এরকম উদাহরণ ছিল কিছু কিছু। যেমন বিড়ালের উদাহরণটা তো উল্টো হচ্ছে। আচ্ছা, এটা উল্টো উদাহরণে যদি নেওয়া হয় যে বাংলায় যেখানে ল আছে সেখানে পালিতে হচ্ছে র, তো সেখানে বিড়াল শব্দটা যদি নেওয়া হয় তো পালিতে হচ্ছে বিলার। তো এইখানে আমরা তো পালির জায়গাটা দেখি, তো পালিতে যদি র থাকে তাহলে একটা পসিবিলিটি আছে যে ওটা মানে বাংলাতে ল হতে পারে। তো এই রিভার্সে জিনিসগুলো এখানে দেয়া আছে। স্টিল এখানে আরও অনেক কিছু দেয়া যায়, কিন্তু এই লয়ের জায়গায় র এরকম পরিবর্তন খুব মাইনর চেঞ্জ হয় বলে এখানে আর দেয়া নেই। তো মোটামুটি এখানে মানে অধিক যে পরিবর্তনগুলো হয় সেগুলো সব দেয়া আছে। বা ধরা যাক কোথাও পালিতে জয়ে জ আছে, একটা শব্দ হচ্ছে যে বজ্র। এবার এটা ব দয়ে জফলা হতে পারে, বা এটাকে বয়ে আঁকা দয়ে জফলা করলে বাধ্য হবে। আবার ব জয়েরে আবার জফলা লাগালে বর্জ্য এই শব্দটা হবে। এখানে যেমন রজ্জ আছে, এটা রাজ্য শব্দটা হবে এখান থেকে, কিন্তু র জয়েরেপ করলে কিছু হবে না, র দয়ে জফলা বললে কিছু হবে না, এই রকম। তো এইখানটা হচ্ছে মোটামুটি পড়ার মতন যে এইটা কি কি পরিবর্তন হতে পারে, জয়ে জয়ে থাকলে বাংলায় কি কি আমরা ভাবতে পারি। আর এটার এগেনস্টে যে ওই টিচিং এডস ছিল,
এইটা এখানে দেয়া হয়েছে। এইখান থেকে একটা করে শব্দ দিয়ে দিলে এটাই এই উদ্দেশ্য বলে যেটা দিয়েছিলাম সেখানে দেয়া আছে থার্ডেতে। তো এখানে যদি শব্দগুলো আমরা অ্যাড করে নিই, যেমন রক্ষা, সেটা হচ্ছে বাংলায় রক্ষা, ক্ষিয় হচ্ছে। এইটাকে খালি পূরণ করে নেয়। তোমাদের টিচিং এডসে যেটা দেয়া আছে সেটার থেকে এটা একটু ফাঁক বেশি দেয়া আছে, উদ্দেশ্য বলে যেটা দিয়েছি। এতে সুবিধা হবে কি, এইখানে এই ফাঁকে লিখে নিতে পারো ছোটো ছোটো করে। তো সেটাকে এরকম প্র্যাকটিস করা যেতে পারে যে পালি রক্ষা থাকলে এটা হচ্ছে, বা এখানে তয়ে শয়ের এ হচ্ছে, মানে এটা হচ্ছে বৎস, পালিতে থাকলে সেটা হচ্ছে বৎস। উল্টো এক্সাম্পলগুলো পড়া হবে। টিচিং এডসের যেটা দেওয়া আছে সেটার এ হচ্ছে যে যদি ভুলে যাও তাহলে এটা দেখা, আর এইটা হচ্ছে প্র্যাকটিসের মতন করে। এই দুটো সেপারেট রাখবে, মানে একটা দেখার জন্য আর একটা হচ্ছে এই লেখা কপি, যেটা হচ্ছে পড়ে অভ্যাসের জন্য। ধরা যাক গৃহস্থ, মানে পালিতে গহট্ট হচ্ছে, উল্টে হবে, সেইটা হচ্ছে গৃহস্থ। এইটার পুরোটা যদি এরকম একটা লিখে নিতে পারো, কত সময় লাগবে এটা, 1-1.5 ঘন্টা বা আর একটু কম বেশি, বা যে উদাহরণটা খুঁজে পাচ্ছ না জিজ্ঞাসা করে নিতে পারো। তো এইটাকে থেকে প্র্যাকটিস করলে মোটামুটিভাবে অনেকটা সড়গড় হবে। আর আরেকটা হচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে পারলে এইখানের যে হোমওয়ার্কগুলো ছিল এগুলো কিছুটা নিজেরা চেষ্টা করে দেখলে, যে শিল্প হচ্ছে শিল্প, কল্পনা হচ্ছে কল্পনা, ফগুণ হচ্ছে ফাল্গুন, তৃতীয় তৃতীয়, তো এখান থেকে মোটামুটি অনেকটা সড়গড় হয়ে যাবে। এবারে 5-এ যে ক্লাস ছিল সেটা হচ্ছে শব্দরূপের। তো শব্দরূপের ক্ষেত্রে মেইন যেটা বিষয় মনে রাখতে হবে যে পালিতে একটা শব্দ ডাইরেক্ট ইউজ হবে না। তো এই ক্লাসটা যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলো খুব ভাইটাল, মানে এগুলো তোমাদের পুরো 1 থেকে 20-র মধ্যে কোথায় কি অ্যাপ্লিকেশান হচ্ছে এবং পরবর্তীতে এই গ্রামারের জিনিসগুলো কিভাবে ইউজ হবে তার অনেক বিষয় আমি বলছি। তোমাদের আশা করি নোট ডাউন করে রাখছো, বা এই কারণেই রেকর্ড রাখা হচ্ছে। এটা দেখলে পরে বুঝতে পারবে যে পরবর্তীতে কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে বা কোন জায়গাতে ভুল হয়, সেগুলো এখানে আলোচনা হবে খুঁটিনাটি। তো ধরা যাক পালিতে এরপরে পালি নোটগুলো শুরু হবে 21 থেকে 40 পর্যন্ত টোটাল পালি নোটের ক্লাস থাকবে বা ট্রান্সলেশন ব্যাপারগুলো থাকবে। তো ধরা যাক কোথাও একটা শব্দ আছে যে পালিতে হচ্ছে বিশেষভাবেন, এরকম শব্দ আছে, বা আমরা একসাথেই যেটা লিখলাম বিশেষভাবেন, মানে বিশেষ ভাবের দ্বারা, বাংলায় বলে বিশেষভাবে বলা যায়। এইখানে অনেকে বিশেষভাবেন এরকম লিখে ফেলে। এর প্রবলেম হচ্ছে বিশেষ ভাব এটা একটা শব্দ, এর শেষেই গিয়ে বিশেষ ভাব, বিশেষ ভাবা, বিশেষ ভাবং, বিশেষ ভাবে, বিশেষ ভাবে ন ভাবেহি ভাবস্ব ভাবায় বানং, এইভাবে চলছে। মাঝখানে তো এটা নতুন ওয়ার্ড না, এইখানে তো ও হবে না, তাহলে এটা মাথায় রাখার বিষয়। ওটা হবে কোথায়? এটা যদি লাস্টে হয়, মানে ফাইনাল ওয়ার্ড যদি হয়, সেখানে গিয়ে বিভক্তির জন্য ও লাগবে। মাঝখানে তো ও হওয়ার কোনো কারণ নেই। আবার একই সাথে এটাকে যদি আলাদা করে আমরা লিখি যে বয়সই সয়েকা দন্তস্ব, সেপারেট করে ভাবে বলে লেখা হলো, এগেন এইখানে কিন্তু ও হবে না। তার কারণ হচ্ছে যে এটা একটা ওয়ার্ড হিসেবেই ট্রিট করা হচ্ছে, বিশেষ ভাব। বাংলায় যদিও আমরা বিশেষভাবে এরকম আলাদা লিখি,
কিন্তু এটা পালির ক্ষেত্রে একটা ওয়ার্ডে ধরা হচ্ছে। এটা পরে আরও সমাস ইত্যাদি ক্লাস হবে, জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। কিন্তু এই ধরনের অনেক ভুল হয়, মানে হুট করে মাঝখানে ও হয়ে যাচ্ছে, বা যদি একটা শব্দ থাকে যে চত্তারি অরিয় সচ্চানি, ধরা যাক এটা একসাথে লিখেছে, সত্তারি মানে চারটি, অরিয় মানে আর্য, সচ্চ হচ্ছে সত্য, আর সচ্চানি প্লুরাল হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, মানে সত্যগুলি প্লুরালে। চত্তারি হচ্ছে চতু যে শব্দ আছে তার প্লুরাল, চত্তারি মানে ক্লিবলিঙ্গ ভার্সনে প্লুরাল হচ্ছে। এবার এই অরিয় সচ্চানি যে আছে, এইটাকে মাঝখানে ফট করে কি অরিয় বসিয়ে দিল, নোটে লেখা নেই কিন্তু উচ্চারণ করছে অরিয় সচ্চানি, মানে উচ্চারণটা অরিয়। আমি সাধারণত পালি যখন উচ্চারণ করি খেয়াল করবে এই অ আর অ এর জায়গায় ও এর উচ্চারণ হয় না, কিন্তু আমাদের বাড়িতে পড়তে গিয়ে এটাকে অরিয় উচ্চারণ করলো, বা কেউ তো অরিয় উচ্চারণ করলো, লিখে দেবে বানানে ওটা। এবার মজার বিষয়টা হচ্ছে, যেটা আমি এতদিন পড়িয়ে বুঝলাম, সেটা হচ্ছে আমাদের মাথায় যেটা মানে রেকর্ড হয়, সেটা হচ্ছে সাউন্ডটা, ভিজিবল ফর্ম না। নাহলে বানানে যদি মানে এই নোটটা কেউ পড়ছে, এর ওয়ার্ডগুলো সাউন্ড ভার্সন যেটা অডিওটা মাথায় তার মুখস্থ হচ্ছে, লেখাটা না। হ্যাঁ, একটা হয় যে বইয়ের পৃষ্ঠার একটা ছবির মতন ভেসে ওঠে, কিন্তু এক্স্যাক্টলি সাউন্ডটা আমরা মনে রাখি, এটা ভীষণ ভাইটাল একটা বিষয়। আদারওয়াইজ যদি মানে এই যে অ রি য় বলে এরকম লেখা আছে, এই যে ভিজিবল ফর্মটা যদি আমরা মনে রাখতাম, তাহলে কখনোই এটা লিখতে গিয়ে অরিও ওকার চলে আসতো না, বা এটাকে ওরিও এরকমভাবে কেউ লিখতো না। এই স্ক্রিপ্ট যেটা দৃশ্যমান ফর্ম, এটাকে আমরা মনে রাখি না, এই সাউন্ডটা আমি যেভাবে উচ্চারণ করছি সেটা মাথায় মনে রাখা হয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো হয়। তো তোমাদের উচ্চারণটা যতটা সম্ভব ঠিকঠাক করলে ভালো, বা এই জন্যই উচ্চারণের ব্যাপারটা প্রথমে ঠিকঠাক করা হয়েছিল, মানে একটা বানানকে যেই ভুলভাল উচ্চারণ করলে, ভুল উচ্চারণটাকেই যখন লিখবে ভুল এতে, এটা অলরেডি অনেকে এটা লক্ষ্য করেছো হয়তো, বা যখন পালি নোটগুলো লেখা শুরু করবে তো বিচিত্র রকমের ভুলভাল মানুষের হয়ে থাকে। তো সেগুলো সব হচ্ছে এই উচ্চারণের দোষের জন্য। যাই হোক, তো এর পাশাপাশি আর একটা জিনিস থাকছে, যে এই যে প্রসঙ্গ আমি অবতারণা করলাম, যে যখন একটা ওয়ার্ড হবে ডেফিনেটলি তার শেষে একটা কিছু বিভক্তি চিহ্ন থাকবে, পালিতে যখন কিছু লেখা হবে। তো সেখানে যদি সেটা নমিনাল ফরমেশন হয়, তো সেক্ষেত্রে এই যে ফার্স্ট আমরা অকারান্ত শব্দ দেখলাম সেইটার মতন করে হবে। এখানে বেসিক্যালি যদি কর্তা বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে প্রথমা বিভক্তি হচ্ছে, কে বোঝালে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে, দ্বারা বোঝালে তৃতীয়া বিভক্তি হচ্ছে, যেটা বাংলায় মানে অকারান্ত শব্দের ক্ষেত্রে এনওহি হচ্ছে। তো অকারান্ত শব্দ মোটামুটি তোমরা জাতকের যে পড়েছো, বা তারপরে 21-এর দিক থেকে যে নোটগুলো দেয়া হবে, আমি নোটগুলো চেঞ্জ করছি, মানে আরও সিম্পলিফাই করা হচ্ছে। তো সেখানে কিন্তু মোটামুটিভাবে 70-80% শব্দ অকারান্ত শব্দ থাকবে, অকারান্ত পুংলিঙ্গ মানে নর শব্দ যে আছে। তাছাড়া এমনিতেও তোমরা জাতকের পড়তে গিয়ে বা পরে মহাপরিনির্বাণ সূত্র ইত্যাদি পড়ানো হবে, সেখানেও 50-60% শব্দ কেবলমাত্রই অকারান্ত পুংলিঙ্গ শব্দ থাকবে। তো সুতরাং মোটামুটি পালি বুঝতে গেলে এই নর শব্দ দিয়েই কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। তো যার জন্য এটা ভালো করে মনে রাখা প্রয়োজন। এবং এই কারকের যে স্ট্রাকচারগুলো আছে, দ্বারা দিয়ে বোঝালে তো এনহি হচ্ছে, বা বিশেষভাবে ন, এটা লেখা থাকবে বিশেষ ভাবের দ্বারা, এরকম বোঝাচ্ছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। জন্য বোঝালে যে আয় অশ্ব হচ্ছে, থেকে বোঝালে আ স্মাম হা ওদিকে এহি হচ্ছে, এর বোঝালে অশ্ব আনং হচ্ছে, এতে মধ্যে ইত্যাদি বোঝালে
এসমিংহি বা এসু বোঝাচ্ছে, আর কাউকে সম্বোধন করলে অ আ এরকম হচ্ছে। তো এই যে ছকটি আছে শব্দরূপের আকার বলে, এটা খুব সুন্দরভাবে তৈরি করে রাখতে হবে। এবং শব্দরূপ পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবে যে একসাথে একাধিক শব্দ পড়তে হবে। এখানে এই শব্দরূপ বা ধাতুরূপ যখন পড়া হবে, বা যখন 13 পরবর্তী ক্লাসগুলোতে যে এক্সট্রা শব্দরূপ আছে, প্রতি ক্ষেত্রে কিন্তু যেটা লেখা আছে সেটা পড়বে না। বাড়িতে যখন পড়বে ওটার সাথে আরও 2-3টে শব্দ অ্যাড করে পড়বে। প্রত্যেকটা শব্দরূপ ধাতুরূপের শেষে এই রকম দেয়া আছে এক্সট্রা শব্দ। এবার এখানে দেয়া নেই, যাই হোক এখানে হোমওয়ার্কের জায়গায় বেশ কিছু শব্দ দেয়া আছে, তো ওইগুলোকে একসাথে করে পড়তে হবে। যেমন নর আছে, তো এখানে আমরা দেব, লেখক, মিত্র এরকম নিয়ে নিলে তাহলে নর একটি মানুষ, লেখক একটি লেখক, দেব একটি দেবতা, মিত্র একটি মিত্র ইত্যাদি। অর্থ সহ পড়তে হবে এবং একাধিক শব্দ নিয়ে হলো। এবং নর শব্দটা বা 1 থেকে 12 পর্যন্ত ক্লাসে যে কন্টেন্ট আছে এগুলো প্রায় মুখস্থ রাখলে ভালো, ডেফিনেটলি মুখস্থ রাখতে হবে, না হলে পরবর্তীতে অসুবিধা হবে। অনেকের ক্ষেত্রে আমি এরকম দেখেছি যে তারা হোমওয়ার্কগুলো করে নিয়েছে পাতা উল্টে দেখে দেখে, মুখস্থ করেনি, পরে আর 13 দিকে যখন ক্লাস হচ্ছে তখন ঠিকঠাক বুঝতে পারছে না। তো 1 থেকে 12 জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, যাদের হয়নি মুখস্থ করে রাখলে ভালো। অ্যাটলিস্ট এই 5 থেকে 12 পর্যন্ত ক্লাসগুলো যে আছে, মানে এখানে 5-এর ক্লাসে নরশব্দ, 6-7-এর হচ্ছে, মানে 6-7-8 হচ্ছে ধাতুরূপ যেগুলো আছে। আর এগুলো মুখস্থ করতে কতক্ষণ লাগে? তিয়ন্তি শীত মিম, তারপরে হচ্ছে ঈশ্বতি ঈশ্বন্তি ঈশ্বসী ঈশ্বত ঈশামি ঈশাম, অতীতকাল হলে ইংসু ইথ ইং হ, আর পঞ্চমী সপ্তমী হচ্ছে তু অন্তু হিত মিম, দিকে হচ্ছে এই ইউং এই আসি এই আথ এই আমি এই আমি এই। আর নর শব্দ বলতে গেলে যে নর, নরা, নরং, নরে, নরেন, নরেহি, নরায়, নরস্য, নরানং, নরা, নরম্ভ, নরম্ভা, নরেহি, নরেবি, নরস্য, নরানং, নরা, নরস্য, নরম্ভা, নরেহি, নরেবি, নরস্য, নরানং, নরে, নরস্মি, নরম্ভি, নরেষু, নর, নরা। এই হচ্ছে 5 থেকে 8-এর মধ্যে 4টে যে ক্লাস আছে, বেসিক্যালি একটা সেকেন্ড মাসের ক্লাস। আচ্ছা, এই রিভিউ যখন হচ্ছে এখানে বুঝতে পারবে আশা করি যে 1 থেকে 4 পর্যন্ত ক্লাসগুলো, মানে যেটা প্রথম মাসের ক্লাস, তার মধ্যে তোমাদের একদম বেসিক্স পালি ভোকাবুলারি বা পালি কীভাবে উচ্চারণ হবে এই জায়গাটা করা হলো। 5 থেকে 8-এর মধ্যে ক্লাসগুলো যে আছে এখানে শব্দরূপ এবং ধাতুরূপের বেসিক স্ট্রাকচার হচ্ছে, এখান থেকে মোটামুটি সেন্টেন্স মেকিংয়ের একখানা এবিলিটি তৈরি হবে। এই সমস্ত জিনিসগুলো লাগবে, এই জন্য আমি বলছি। তো এখান থেকে কিন্তু এই একাধিক শব্দ অর্থসহ পড়তে হবে। এবং এই 5-এর ক্লাসের ইকুইভ্যালেন্ট একটা এখানে টিচিং এইডস দেয়া আছে। এটা এইরকমভাবে আছে যে শব্দরূপে একাধিক শব্দ অর্থসহ পাঠ করো বলে। তো এখানে এইটা বা এখানে এই চার্টটাকেও ইউজ করা যেতে পারে, মানে 4-5টা শব্দ নেওয়া হলো, দিয়ে এখান থেকে পড়া, মুখস্থ করে ফেললে তো সবচেয়ে ভালো। স্টিল মুখস্থর থেকেও বেটার হচ্ছে এই 5টা শব্দ অ্যাড করে সেটা উচ্চারণ করতে শেখা। তো এখান থেকে এটাকে অভ্যাস করবে। আর একদিনের বিষয় নয়, বা যাদের পড়ে এসেছো, অনেকে হয়তো ভুলে গিয়েছো, পুনরায় এটা দেখো। যারা পড়োনি এখন থেকে পড়ার চেষ্টা করো, অল্প অল্প করে জিনিসগুলো ক্লিয়ার করে নেওয়া যায়। আর এখানে অনেক টিপস মতন দেয়া আছে, তো ওই রিভার্সে বলতে পারা ইত্যাদি এইসব ব্যাপারগুলো। যাই হোক, যদি সম্ভব হয় এই খুঁটিনাটিগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারো। আর এখানে হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্ক থেকেও কিছু কিছু অভ্যাস করতে পারো, এই জিনিসগুলো কাজে লাগবে। শনিবারের ক্লাসে, বিকেলের ক্লাস যেটা আছে তাতে ওদের ট্রান্সলেশনগুলো পড়ানোর, মানে সালের কোশ্চেন যে ইংরাজি ট্রান্সলেশন আছে ওগুলো শুরু হয়েছে। ওখানে ওয়ার্ড নোট লিখতে দেওয়া হয়, 4-4-8 নাম্বারের থাকে। তো
ওইখানে গিয়ে এই জিনিসগুলো কাজে লাগবে, এই যে বিভক্তি নির্ণয় করো, রূপ নির্ণয় করো, এইগুলো এগুলো এমনি এমনি এখানে দেয়া নেই। যেমন একটা ছিল তো বিহরথী বলে ছিল ফার্স্টে এটাতে, যাই হোক সেটা ক্রিয়াপদের ক্ষেত্রে আছে। তো এই জিনিসটাকে ভিত্তি করে ধরা যাক এই বানরা শব্দটা লেখা আছে, তো এটা হচ্ছে বানর শব্দের প্রথমার বহুবচন। আর প্রথমার বহুবচনের অর্থ কি? বানরেরা। তো এই রকম ওয়ার্ড নোট নিচে দাগ দেয়া থাকলে এই জিনিসটা লিখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু ভীষণ কাজের। এটা অনেকে, আমি এটা দেখেছি যে মানে একটা লিখলো দিয়ে হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি। তো এই প্রত্যেকটা জিনিস এখানে কাজে লাগবে, সেই জন্যই দেয়া হয়েছে। এছাড়া এখানে আধুনিক পালি ভাষা শিক্ষা বা প্রাথমিক পালি শিক্ষা যে হোমওয়ার্কগুলো আছে এগুলোও কাজে দেবে। এগুলোও পারলে খুব বেশি না হোক 4-5টা করে জিনিস রিভাইজ করলে বা মানে পালি গ্রামারের জায়গাটা যত ভালো থাকবে পালি নোটগুলো তত ভালো তৈরি হবে। তো এই হলো 5 পর্যন্ত ক্লাসের বিষয়। 6 ক্লাসে যেটা আছে সেটা হচ্ছে যে অনুরূপ ধাতুরূপের বিষয় আছে। তো এগেন ভার্ব যে ফরমেশন আছে সেটাও কিন্তু পালিতে কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকবে। সে হয় হলে মানে তি হচ্ছে, ধরা যায় এখানে খাদ শব্দ নেওয়া হলো, তো সে খায় সো খাদতি, তারা খায় তে খাদন্তি, তুমি খাও তং খাদসি, তোমরা খাও তুমহে খাদত, আমি খাই অহং খাদামি, আমরা খাই ময়ং খাদাম। এই আর এর যখন ফিউচার টেন্স হবে তখন হয়ে যাচ্ছে ঈশ্বতী দিয়ে, যে সো খাদিষ্যতি তে খাদিষ্যন্তি, সে খায় তারা, সে খাবে তারা খাবে, তং খাদিষ্যসি তুমে খাদিষ্যত, তুমি খাবে তোমরা খাবে, অহং খাদিষ্যামি ময়ং খাদিষ্যাম, আমরা খাবো, মানে আমি খাবো এবং আমরা খাবো। এই হলো এখানের বিষয়। তো এখানেও কিন্তু এগেন 4-5টা ধাতু নিয়ে অভ্যাস করলে ভালো হয়। এখানে যে হোমওয়ার্ক যেটা দেওয়া আছে এটাকেও পারলে একটু রিভাইজ করে দেখতে পারো। এই যে এই যে জিনিসটা বলা আছে এইটা গিয়ে হচ্ছে ওই ফার্স্ট পেপারের যে গ্রামাটিক্যাল নোট লিখতে হয়, ফার্স্ট পেপার গ্রুপ বি যেটা আছে 50, বি না গ্রুপ সি ট্রান্সলেশন, এইটা কাজে লাগবে। যেমন বিহরতি লেখা আছে, এই দাগ দেয়া আছে, তাহলে এটা কি ধাতু? এটা হচ্ছে বি পূর্বক যে হর ধাতু, এই ধাতু আছে। এটা কোন টেন্স হচ্ছে? বিহরতি বর্তমান কাল। কোন পুরুষ হচ্ছে? প্রথম পুরুষ যেটা সো বিহরতি। কোন বচন হচ্ছে? এটা এক বচন। কোন বিভক্তি হচ্ছে? তি বিভক্তি। বিহরতি মানে কি? সে অবস্থান করে। তো এই জিনিসটাই এখানে লিখতে হবে। এই 2 নাম্বার বা কোনো কোনো সালে এটা 4 নাম্বার থাকে, টোটাল 8 নাম্বারের ওয়ার্ড নোট লিখতে হয়। প্রোজ ট্রান্সলেশনে একটা, পোয়েট্রি ট্রান্সলেশনে একটা, এইরকমভাবে। এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। সুতরাং এইগুলো এই জন্য রিভিশন ক্লাস নেওয়া হচ্ছে। তো এগুলোকে একটুখানি দেখবে, 1 সপ্তাহের মধ্যে না হোক 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে করো, কিন্তু পুরানো জিনিসগুলোকে একটু সড়বড় রাখতে হবে। আর যদি সম্ভব হয় যারা এগুলো করোনি, হয়তো আধুনিক পালি ভাষা শিক্ষার 3rd লেসন যেটা সেগুলোকে বাড়িতে করে নিতে পারো, বা এই যে বইগুলো থেকে পড়তে দেওয়া ছিল এগুলো টিচিং এডসে আলাদা করে এখন কেটে দিয়ে দেওয়া হয়েছে, যে ক্লাসের সেই ক্লাসের নাম্বারিং হিসেবে। তো ওখান থেকে এগুলো পড়া প্রয়োজন আছে। এই বাক্যগুলো না পড়লে যেটা সমস্যা হবে, পরে 13-র দিকে ক্লাসের যখন ট্রান্সলেশন শুরু হচ্ছে তখন অসুবিধা হবে বুঝতে। মানে এখানে শুধু আমরা একটা একটা ওয়ার্ডগুলো পড়ছি, সেন্টেন্সের প্র্যাকটিস হচ্ছে না। এবার শব্দগুলো চিনতে হবে, তারপরে গিয়ে বাক্যগুলো বুঝতে হবে, তারপরে গিয়ে প্যারাগ্রাফগুলো পড়া যাবে। আদারওয়াইজ মানে ধরা যাক তস্মিন কালে এরকম আছে, কালে গঙ্গায় তীরে এরকম বলে যদি থাকে কিছু, এই তস্মিন মানেই যদি কেউ বুঝতে না পারে, মানে
এইটা বুঝতে লাগিয়ে দিল মানে 30 সেকেন্ড, কালে বুঝতে লাগিয়ে দিল আরও 30 সেকেন্ড, গঙ্গায় হয়তো বুঝতেই পারছে না 2 মিনিট ধরে পড়ছে, তীরে হয়তো 10 সেকেন্ড লাগলো, এটা আরও সময়টা আরও বেশি লাগবে। তাতে দেখা যাবে যে একটা বাক্য পড়তেই কুপকাত হয়ে যাচ্ছে, প্যারাগ্রাফগুলো কী করে পড়বে? পালি নোটগুলো যখন তৈরি করতে হবে, গোটা 1 পাতার নোট, 1.5 পাতার নোট এরকম আছে, তো যাদের গ্রামারগুলো ঠিকঠাক তৈরি হয়নি 1 থেকে 20 পর্যন্ত, তাদের দেখা যাচ্ছে 1 সপ্তাহতেও একটা পালি নোট করতে পারছে না। তুলনামূলক যাদের ভালোভাবে তৈরি থাকে, একটা 5-6 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায়, ইভেন 3 ঘন্টাতে একটা পালি নোট তৈরি করেছে এরকম আমি শুনেছি। আমি অলওয়েজ স্টুডেন্টদের থেকে রিভিউ নিই, তোমাদের থেকেও জিজ্ঞাসা করা হবে যে কতক্ষণ লাগছে। আবার এরকমও আছে 1 সপ্তাহের মধ্যে 2টো বা 3টে করে পালি নোট তৈরি হয়ে যাচ্ছে, এরকমও আছে। মানে যতটা ক্লাসে করানো হচ্ছে তার চেয়ে অতিরিক্ত। তো সেটার মেন বিষয় হচ্ছে যে গ্রামারটা যত ভালো তৈরি থাকবে, জিনিসগুলো তত ভালো তৈরি হবে। তো এই এখানে যে আছে 7 ক্লাসেতে অতীতকাল আছে, একই বিষয়। এখানে হোমওয়ার্কগুলো বা এই প্র্যাকটিসগুলো যে আছে এগুলো করে দেখতে পারো। 8 ক্লাসে হচ্ছে পঞ্চমী এবং সপ্তমী আছে, এখানেও হচ্ছে এই হোমওয়ার্কগুলো এবং হোমওয়ার্কের সাথে হচ্ছে এই যে প্র্যাকটিসের যেগুলো আছে এগুলো একটু দেখতে পারো। এটার সাথে হচ্ছে এখানে চতুর্থ উদ্দেশ দেওয়া আছে, এটা নতুন পিডিএফে, মানে এটা পরবর্তী এতে ক্লাসের জন্য অ্যাড করে দিয়েছি এখানে, তোমাদের পিডিএফ এটা এইখানে অ্যাড নেই। তো সেপারেট যে উদ্দেশ বলে আছে 5 নাম্বার, একই জিনিস, এইখান থেকে টোটাল এটা দেয়া আছে, একটা ধাতুরূপ অর্থসহ দেয়া আছে। তো এখানে এই একাধিক ক্রিয়াপদ নিয়ে এগুলোকে অভ্যাস করতে পারো। ধরা যাক সো ভাসতি সে বলে, সো খাদতি সে খায়, সো পিবতি সে পান করে, সো লিখতি সে লেখে, সো পঠতি সে পড়ে, তে ভাসন্তি তারা বলে, তে খাদন্তি তারা খায়, তে পিবন্তি তারা পান করে, তে লিখন্তি তারা লেখে, তে পঠন্তি তারা পড়ে, এই রকমভাবে পড়া। উদ্দেশ্য শব্দটার এই হচ্ছে যে রিসাইট করা, তো মুখস্থর দরকার নেই। মানে আমার ধারণা যেটা, সেটা হচ্ছে এটা টেস্ট করে দেখলে হয় যে কিছু স্টুডেন্টকে মুখস্থ করানো হলো, কিছু স্টুডেন্টকে শুধুই প্র্যাকটিস করানো হলো। আমার মতে এই যারা এই একাধিক শব্দ নিয়ে প্র্যাকটিস করছে তাদের আরও ভালোভাবে জিনিসটা তৈরি হবে। তো সুতরাং এইটা প্রিন্ট করে নিতে পারো, দিয়ে এখান থেকে প্র্যাকটিস করতে পারো। এইখানে অর্থসহ নর শব্দটা অ্যাড করলে ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হলো এখানে বিষয়, এবং এটা পুরো ফ্লুয়েন্ট রাখতে হবে। নর শব্দ আর একটা হচ্ছে একটা ধাতুরূপের টোটাল তিয়ন্তি শীত মিম থেকে একদম এই এই ইউং এই আসে এই অথ এই আমি এই অর্থসহ। এই হলো 1 থেকে 5 পর্যন্ত যে বিষয়গুলো আছে, এবং এই 5 থেকে 8 পর্যন্ত কিন্তু আমাদের শব্দরূপ, মানে নমিনাল ফরমেশন এবং ভার্বাল ফরমেশন মোটামুটিভাবে একটা হলো, যেখান থেকে একটা পালিতে বাক্য রচনা বা টুকটাক পালিতে পড়তে পারা যাবে। এটা সেকেন্ড মান্থের ক্লাস হিসেবে দেয়া আছে। এরপরে হচ্ছে ফার্দার কিছু ভার্বের বিষয় আছে যেগুলো ছাড়া সেন্টেন্স মেকিং হবে না। তো 9 থেকে 12 পর্যন্ত যে জিনিসগুলো আছে এগুলো ভীষণ ভাইটাল, মানে এগুলো জানা থাকলে মোটামুটি সেন্টেন্স মেকিং বা পড়তে গিয়ে যথেষ্ট সুবিধা হবে। তো 9 ক্লাসের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে বেসিক্যালি জিরান্ড ইনফিনিটিভ আসে। তো করে বললে, করিয়া বা করে বললে হচ্ছে বা যোগ হয়। তাহলে কর থাকলে করিত্বা, আর এখানে হচ্ছে করিয়, এরকম হলো। খাদিত্বা খাদিয়, খেয়ে। আর খেতে বা করতে বোঝা তুং অ্যাড হবে, তাহলে করি তুং, এই বোঝাচ্ছে এইটুকু জিনিস।
স্টিল এটা অনেকে ভুল করে, মানে এটুকু মনে থাকে না। এই মনে না থাকার কারণেই এই উদ্দেশ জিনিসটা বানানো, ওটাকে প্রতি সপ্তাহে বা প্রতিদিন পড়তে পারলে একেবারে মাথায় বসে যাবে। আর এই 9-এর পরবর্তী যে ক্লাসগুলো আছে এইগুলোর সাথে কিন্তু 6 থেকে 8-এর ক্লাসগুলো লিঙ্ক হয়ে আছে। মানে এই যে যে ধাতু আছে, ভাসতি ভাসন্তি ভাসসি ভাসত, এর সাথেই এটা জড়িত হচ্ছে এই ভাসিত্বা আর ভাসিতুম। তো এখানের আউটকাম হচ্ছে যে সভাসতি সে বলে, সভাসিত্বা সে বলে, সভাসিতুম সে বলতে। এই জিনিসটা যেন একদম ইনস্ট্যান্ট চলে আসে। তাহলে কি হবে, একটা সিঙ্গেল ওয়ার্ডকে যদি আমরা একদম সঙ্গে সঙ্গে, গুগলের যেমন সেই ওই সার্চ রেজাল্টের স্পিড দেখায় যে কত পয়েন্ট এত মিলি সেকেন্ডের মধ্যে চলে আসছে এতগুলো সার্চ, তো একদম ওই মিলি সেকেন্ডের মধ্যে যদি যে ভাসিৎপা বলে খাদিৎপা খেয়ে আমি যে বলছি, মানে আমাকে ভাবতেই হচ্ছে না, অটোমেটিক চলে আসছে। তো এটা অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে আমার সংস্কৃত এবং পালি ভালো রকমই অভ্যাস আছে, এবং আমাদের সংস্কৃত কলেজে অনেক সময়তে স্টুডেন্টদের সাথে সংস্কৃতেই কথোপকথন হতো বা এখনও হয় প্রায়শই। মানে মজার বিষয়, চ্যাটও হয় সংস্কৃতে প্রায়শই। আর কিছু পালি স্কলারও আছে বার্মা বা মানে মিয়ানমার, শ্রীলঙ্কার কয়েকজন পরিচিত আছেন, কিছু বৌদ্ধ ভিক্ষুর সাথেও পরিচয় আছে, তাদের সাথেও অনেক সময় পালিতেই হয়, চ্যাট হয়। তো যার জন্য এটা আরও বেশি ফ্লুয়েন্ট। তো তোমাদের অতটা না হোক, অ্যাটলিস্ট মানে কিছুটা ইন্টারভ্যালে মনে পড়লেও মনে যেন পড়ে, বা সেটা যাতে ঠিকঠাক হয়। করি তুমি মানে করে, বা করিত্বা মানে করতে, এইটা যেন না হয়। তো সেই কারণেই এই অভ্যাসের প্রয়োজন আছে। আর এখানে বাকি এক্সট্রা যেগুলো আছে এগুলো আমি ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম, যে যেগুলো খটোমটো রূপ আছে, এক্সেপশনাল ফরমেশনগুলো এখানে দেয়া হয়েছে, জেনারেলগুলো আর দেয়া হয়নি। তার মানে এটা নয় যে মানেই ভীষণ কঠিন, জিরান ইনফিনিটিভ যা কিছু আছে, এইগুলো হচ্ছে যেগুলো ইরেগুলার সেগুলো দেয়া আছে। বাকি পট ধাতু থেকে পঠিৎপা, কর থেকে করিৎপা, লিখ থেকে লিখিৎপা, লিখিতুম, সিম্পলগুলো এমনি দেখে বুঝতে পারবে। এখানে সিমিলারলি হোমওয়ার্ক আছে। আর এখানে একটা জিনিস, এই যে ট্রান্সলেশনগুলো ছিল এগুলো ফার্স্ট মানে ট্রান্সলেশন শুরু হচ্ছে, স্টিল এই ট্রান্সলেশনগুলো যথেষ্ট কঠিন, এগুলো রিপ্লেস করে দেওয়া প্রয়োজন। যাই হোক, তাহলেও কিন্তু এইটা করতে পারলে, এটা যথেষ্ট কঠিন আছে কিন্তু মোটামুটি দেখবে এগুলো যারা করেছে বা একটু খেটে খুঁটে হলেও চেষ্টা করেছে, তাদের কিন্তু জাতক ট্রান্সলেশনগুলো যখন পড়ানো হবে তুলনামূলক ভার কম লাগবে। আমি মোটামুটি স্টুডেন্টদের থেকে রিভিউ নিলাম যে জাতকের ট্রান্সলেশনগুলো কিন্তু 2-3টে ক্লাসের পরে গিয়ে পালিটা ফ্লুয়েন্ট হয়েছে, যেটা আমার এক্সপেকটেশন যে 1 থেকে 12 ক্লাসগুলো করবে এমনিই বুঝতে পারবে মোটামুটি। মানে আমি 60 থেকে 70% একটা যে ওয়ার্ড স্টুডেন্টরা নিজেরাই বুঝতে পারছে, বাকিটা আমি গাইড করলাম। কিন্তু ফার্স্ট চান্সেই সেটা হচ্ছে না, 2-3টে ক্লাসের পরে গিয়ে একটু সরবরাহ হচ্ছে। আর জাতকের তো 8টা ক্লাস ছিল, আমি এটুকু বলতে পারি 8টা ক্লাস যে টোটাল করেছে ডেফিনেটলি সে পালিতে পড়তে পারবে, বা যখন 21-এর দিক থেকে যখন পালি নোটগুলো শুরু হবে ওটা প্রত্যেকেই বুঝতে পারবে। মানে ক্লাস না করলেও, ট্রান্সলেশন দেওয়া না থাকলেও পালি নোটগুলো যে তারপরে আসে সেগুলো জাতকের এগুলো যে করেছে তার মোটামুটি নিজে থেকেই বুঝতে পারবে। হতে পারে কিছু ওয়ার্ড হয়তো বুঝতে পারলো না, 10% বা 20% হয়তো বুঝতে পারলো না, 10টার মধ্যে হয়ে 8টা শব্দ বুঝতে পারবে ডেফিনেটলি। তো সুতরাং এগুলো করা প্রয়োজন আছে। তো যাদের করা হয়নি এগুলো করবে, আর যারা রিভিশন করছো একটু কয়েকটা এরকম দেখলে যে মাতা অবাসী মা বলেছিলেন
অহং আমি নহিত বা স্নান করে রন্ধন করিষ্যামি করব। আর একটা হচ্ছে এই জিনিসটা একদম মাথায় রাখবে, একটি একটি করে অনুবাদ করতে হবে। জাতকের এগুলো পড়ানোর সময়তেও আমি ওয়ান বাই ওয়ান ওয়ার্ড বলে বলে পড়িয়েছি। তোমাদের অনেকেই হড়বড় করে গোটা বাক্যটা পড়েও করতে চাও, কিন্তু ওইটা মাথায় রাখতে হবে যে সিঙ্গেল ওয়ার্ড ধরে ধরে প্রথম শিখতে হবে। মানে এখানে এই জন্য এটা দেয়া আছে, প্রভাত মানে প্রভাত, অভাবী হয়েছিল, সূর্য মানে সূর্য, উদিতি উঠেছিল, বালকও একটি বালক, শয়িত্বা শয়ন করে, জাগরিষ্যতি জাগবে, সে মুখং মুখ দবি তুম ধুতে, শয়নাসনসমা শয়নাসন থেকে উত্থায় উঠে নিষিধি বসেছিল। তো এইরকমভাবে প্রথম পড়া বা অনুবাদ অভ্যাস করতে হবে। তারপরে দেখা যাবে যে একবারে দু তিনটে শব্দ হয়ে যাচ্ছে। এটা হবে ডেফিনেটলি। এই কুড়ির ব্যাচের আমার মনে আছে, ওদের মোটামুটি তখন আধুনিক পালি ভাষা শিক্ষা থেকে পড়ানো হতো। ওদের অনেকে বলবো না, একজন বা দুজন ছিল তাদের, কিন্তু পুরো মানে এইটা যে আছে না, এটাকে রিডিং করলো, সঙ্গে সঙ্গে এটাকে ইংরাজি অনুবাদ করে দেবে। দ্য মাদার সেড আই উইল কুক আফটার বাথ, ইউ গো ফর বাথ, এরকম হচ্ছে। তো এইটা বালি থেকে বাংলা তো কী কথা, তার ইংরাজি একবারে হয়ে যাচ্ছে। যদিও ওই বাক্যগুলো এটার থেকে একটু সহজ আছে আধুনিক পালি ভাষা শিক্ষায় যেগুলো আছে, কিন্তু এটা অভ্যাসের না। একটা বাচ্চা ছেলে যখন প্রথম পড়তে শেখে, সে মানে এইটাকে যদি পড়তে দেওয়া হয়, শয় হর্ষ সু রি, রয় হর্ষ রি, অন্তস্তয়কা ইয় সুরিয়, উ দয়েকা দে, টয় হর্ষ তি, উ দে তি, এইরকমভাবে পড়তে শেখে। তারপরে মোটামুটি যদি ক্লাস 2 এর যদি ধরা হয়, সে সুরীয়, উদেতি, বালক, শয়িত্বা, জাগরিস, এইখানটা একটু আটকাবে শয়ে শয়ে আছে বলে, এইভাবে হবে। আর আরেকটু স্টেজে দেখা যাবে একবারে 3-4টে শব্দ পড়া যাচ্ছে, বালক শয়িত্বা জাগরিষ্যতি। তো এইটা হচ্ছে অভ্যাসের মাধ্যমে আস্তে আস্তে হবে। তো এখানে 9-এ ক্লাস হলো। 10-এ ক্লাস যেটা আছে সেটা বেসিক্যালি বর্তমান কালের ছিল, মান এবং অন্ত। 10, 11 আর 12 এই তিনটে কিন্তু একটু জটিল আছে। এখানে অনেক জিনিস আছে যেটা অনেকের ঠিকঠাক তৈরি হয়নি, এই কারণেই রিভিশন ক্লাসটা নেওয়া। তো মান অন্ত যখন হয়, তাহলে কর যদি একটা হয় ধাতু, এটা হবে করন্ত আর করমান। জিরান পর্যন্ত জিনিসগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এইখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপেল, এইখানে কিন্তু একটু জটিলতা আছে। তো বেসিক্যালি করন্তর কর মানে হচ্ছে করা বোঝায়, অন্ত মানে প্রেজেন্ট টেন্স বোঝাবে। তো এখানে একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে যে এই মানন্ত ইত্যাদিগুলো যখন হচ্ছে 10, 11, 12, মানে বেসিক্যালি অন্ত মান, ওদিকে ত প্রত্যয় পাস্ট পার্টিসিপেল, তব্য, অনীয় আর জ, 1, 2, 3, 4, 5, 6, 6টা যে টোটাল প্রত্যয় হচ্ছে, জেনারেলি কৃত প্রত্যয় বলা হয়। তো এই 6টা যখন যোগ হবে, এটাকে একটা পয়েন্ট হিসেবেই লিখে নাও, যে অন্ত, মান, ত, তব্য, অনীয়, জ এবং অন্যান্য প্রত্যয় বলে এগুলোকে, প্রত্যয় ধাতুর পরে, ধাতু মানে তো ক্রিয়া, যেটা ধাতুর পর বসলে, এটা পরবর্তী ক্লাসে বোধহয় এটা স্টেটমেন্টটা দেয়া আছে, কর্তা অথবা কর্ম অথবা ক্রিয়া অর্থে হয়। কীরকম? এটা খুব সুন্দর জিনিস, এটা বুঝলে
অনেকটা তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে করন্ত বা করমান যে শব্দটা হচ্ছে। কর মানে আমরা জানি যে কড়া বোঝায়, এটার মানে হচ্ছে কড়া। অন্ত মানে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে বর্তমান সেন্সটা বোঝাবে। কিন্তু এখানে আর একটা থার্ড মিনিং আছে, যেই মিনিংটা ভালো করে না বোঝার জন্য এই জায়গাটারও জটিল লাগে। সেটা হচ্ছে এই অন্ত শুধু বর্তমান কাল না, আর একটা জিনিসকে প্রকাশ করছে, সেটা হচ্ছে কর্তা। দ্যাট মিনস এই করন্ত ওয়ার্ড যেটা আছে সে হচ্ছে কর্তা বোঝাবে। কর মানে করা বোঝায়, কি অন্ত মানে বর্তমান কাল বোঝায়, প্লাস হচ্ছে কর্তা বোঝাবে। করন্ত মানে যে করছে সেই হচ্ছে করন্ত, ডুয়ার বা ডুইং পারসন, এরকম একটা মিনিং হচ্ছে। বোঝা গেল? তাহলে যে করছে বর্তমানকালে কর্তা, যে করছে। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে ওই মানে ক্রিয়মান এরকম একটা বলা যেতে পারে, বা ডুইং বলা যেতে পারে, বা ওটাকে ভেঙে যদি আমরা লিখি যে করছে সে হচ্ছে করন্ত। বোঝা গেল? সিমিলারলি করমান যখন হচ্ছে, কর মানে করা, মান মানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, প্লাস কর্তা যে করছে করমান। ধরো বাংলা উদাহরণ বলছি, ধাবমান। ধাব মানে ছোটা, মান মানে প্রেজেন্ট বোঝায়, প্লাস ধাবমান মানে যে ছুটছে, ধাবিত হচ্ছে। চলমান মানে যে চলছে। চলন্ত যদি বলা হয়, চলন্ত মানে যে চলছে সে চলন্ত, কর্তা বোঝাচ্ছে তো। তো কর্তা অর্থে এই মানে মান এবং অন্ত হচ্ছে কর্তা অর্থে হয়। তো এখানে একটা ছোট করে করে নাও যে মান অন্ত হচ্ছে কর্তা। এরপরে ত প্রত্যয় যখন হয়, ত প্রত্যয় কর্তা হয়, কোনো কোনো ক্ষেত্রে কর্মও হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়াও হয়। এটা পরের এটাতে দেখাচ্ছি। আর তব্বনীয় তিনটেই মোস্ট প্রবাবলি কর্তায় হয় না। মানে তব্বনীয় যখন হবে, এটাকে লিখে নিও তো কেউ, এই যে যেটা বলছি লিখে আমাকে পাঠাবে, আমি আলাদা করে পরে ওই এতে অ্যাড করে দেবো। বা তোমাদের পরবর্তী যে 29-এর পরে আবার একটা রিভিশন ক্লাস হবে গ্রামারে, তখন গিয়ে আমি একটা, ওটা অলরেডি বানানো আছে, কীভাবে পালি লিখতে হবে তার খুঁটিনাটি, ওইখানে এই জিনিসগুলো টাইপ করে বসিয়ে দেবো। তো এইটা কিন্তু পার্টিকুলার হয় কর্ম এবং ক্রিয়া অর্থে। এটা পরের ক্লাস মানে এইটার রিভিশনে আমি বলে দিচ্ছি। তো তাহলে করন্ত এবং করমান মানে যে করছে সেটা বোঝাচ্ছে। বোঝা গেল? আর এখানে আর একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যেটা এখানে দেয়া নেই, কিন্তু এই জায়গাটা, যেমন চলন্ত নর, যে মানুষটি চলছে, এইটাকে একটা জিনিস, চলন্ত নর চলন্ত মানুষ, চলন্তা নরা চলমান মানুষের, এইভাবে দেয়া আছে। কিন্তু এটাকে পরে আমি প্র্যাকটিসের জন্য করেছিলাম, এখানে একটা নোট করবে। সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সলেশন করা। চলন্ত মানে চলন্ত নর, এইটা হচ্ছে একটা অনুবাদ হবে সিম্পল চলন্ত মানুষ, আর একটা অনুবাদ হবে যে চলছে সেই মানুষটি। এইটা ভীষণ ভাইটাল। এই যে চলছে সেই মানুষটি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই কর্তা যে জিনিসটাকে ভেঙে আনা হচ্ছে। এবার চলন্তা নড়া যদি বলা হয়, এইটাকে একখানা নিজেরা বানিয়ে নেবে।
বা আই থিঙ্ক এটা একটা এই উদ্দেশ্যে এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। এটা আছে 6, এখানে 7 করে দেওয়া যায়। সেটা হচ্ছে এই চলন্ত নর যে চলছে সেই মানুষটি। তো চলন্তা নরা বললে একটা তো হচ্ছে চলন্ত মানুষেরা, এটা সিম্পল। কিন্তু আর একটা অর্থ হচ্ছে এইটা, যে যারা চলছে সেই মানুষেরা। হলো। এবার এটা মনে হচ্ছে খুব সহজ, কিন্তু এটা পুরোটা রিভিশন ক্লাস যখন করিয়েছিলাম তাদের এগুলো পুরো প্র্যাকটিস করানো হয়েছিল। ধরা যাক এখানে বলা হলো যে চলন্তস্য নরস্য, তাহলে চলন্ত মানুষদের, এটা সিম্পল একটা হচ্ছে মানুষের, আর আরেকটা হচ্ছে যে চলছে সেই মানুষের। তো এই মানন্ত থেকে শুরু করে একদম তব্বনীয় য পর্যন্ত যেগুলো আছে সেইখানে কিন্তু এই জিনিসটাকে শিখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে এটাকে ট্রান্সলেট করা। এটা নিজেদের বুঝতে সুবিধা হবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ট্রান্সলেশন বা পালি নোটগুলো তৈরি করতে গেলে এটা কাজে লাগবে। এটা মেইন বিষয় যার জন্য এই জায়গাটা বুঝতে সবার অসুবিধা হয়। তো এই কমপ্লেক্স সেন্টেন্সে মানে যে চলছে তাকে, যে চলছে সে, এই রকমভাবে এটাকে চেষ্টা করতে হবে। তো এখান থেকে রিভিশন যে করবে, রিভিশনে তো অনুশীলনীগুলো একটু আধটু করে দেখতে পারো, যে বিহরমান বিহরন্ত জুড়ে দিলে কী হচ্ছে, ছাড়িয়ে দিলে কী হচ্ছে ইত্যাদি, বা অনুবাদগুলো দেখলে এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে এইভাবে একখানা করবে। চলন্ত নর যে চলছে সেই মানুষটি, চলন্তা নরা যে যারা চলছে সেই মানুষেরা, চলন্তং নরং যে চলছে সেই মানুষকে, চলন্তে নরে যারা চলছে সেই মানুষদেরকে, চলন্তেন নরেন যে চলছে সেই মানুষকে, চলন্তেহি নরেহি যারা চলছে সেই মানুষগুলিকে। এই রকমভাবে এটাকে একখানা অভ্যাস করবে। এটা পরে যে কতখানি কাজে লাগবে সেটা মানে যে করেছে আর করেনি পাশে বসিয়ে দিলে বুঝতে পারা যাবে। এবারে নেক্সট এটা দেখি। 11 হচ্ছে ত প্রত্যয় যেটা আছে, এটা মাঝে একটা বিরতি দেওয়া হবে, তারপরে 13 পরবর্তী ক্লাসগুলো খুব দীর্ঘ হবে না, খুব শর্টে হয়ে যাবে, জাস্ট কিছুটা প্র্যাকটিস হবে। তো ত প্রত্যয় যে আছে, ত প্রত্যয়ের একটা তো ত যোগ হলে কী রকম রূপ হয় সেগুলো নিচে বলা আছে। এই যে এই হত গত হেন তেন সব আছে, মিনিংটা কী হবে। তো এর আগে লিখতে গিয়ে আমি বলেছিলাম যে এই ত প্রত্যয়ে 3টে অর্থই হয়, কর্তাও বোঝায়, কর্মও বোঝায়, ক্রিয়াও বোঝায়। একটা একটা করে বলছি। আচ্ছা, ধরো এই যে গচ্ছতি, গচ্ছতি মানে যাওয়া বোঝায়, বা গম ধাতু যেটা, এর সাথে যখন ত যোগ হয় পাস্ট পার্টিসিপল তখন কি হয়, গত। গত মানে কি, যে গেছে সে গত। আচ্ছা, প্রথমত হচ্ছে ত প্রত্যয়ের অতীতকাল বোঝায়, গম গা গচ্ছর যাওয়া বোঝায়, কিন্তু এই তয়ে আর একটা এক্সট্রা অর্থ হচ্ছে, সেটা হচ্ছে কর্তা। এই জন্য গত মানে কি, যে চলে গেছে সে গত। আবার অদ্ভুতভাবে এই গমের সাথেই যখন মানে গচ্ছতির যখন অন্তযোগ হয়, গচ্ছন্ত হয়। গচ্ছন্ত মানে কি, যে যাচ্ছে সে,
যে চলে গেছে সে, এই সেটা এখানে অ্যাড করতে হবে, তাহলে মিনিংটা আরও পরিষ্কার আসবে। ক্লিয়ার এই জায়গাটা? গচ্ছন্ত মানে কি, যে যাচ্ছে সে, এখানে কর্তা বোঝাচ্ছে, যে যাচ্ছে তাকে বোঝাচ্ছে। আবার প্রেজেন্ট সেন্সটা আসছে, যে এখন যাচ্ছে। আর যে চলে গেছে সে হচ্ছে গত। এখানেও যে গেছে এটা কর্তা বোঝাচ্ছে, প্লাস পাস্ট টেন্সের মিনিংটা বোঝাচ্ছে। বোঝা গেল এটা কর্তার উদাহরণ। এবং কর্তা অর্থে পার্টিকুলার হয় এটা ট্রানজেটিভ ভার্ব, ইনট্রানজেটিভ ভার্ব আশা করি জানো, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। তো যেগুলো অকর্মক ক্রিয়া হয় সেইগুলোর ক্ষেত্রেই পার্টিকুলার এই কর্তা অর্থে প্রয়োগ হয়। আর যেগুলো সকর্মক ক্রিয়া হয়, উদাহরণ দেখাচ্ছি, যেমন সে যায়, তো এর কোনো কর্ম হয় না। মানে সে খায়, সে ভাত খায়, সে যায়, সে কি যায় বললে কোনো অর্থ হয় না। যাওয়া যে ক্রিয়া সেটা অকর্মক হয়, ইনট্রানজিটিভ। বা সে শোয়ে, মানে শয়তি, ইংরাজিতে স্লিপ, ইনট্রানজিটিভ হয়, এর কোনো কর্ম থাকে না। সে কি শোয়ে বলে কোনো কথা হয় না। সে কি খায়, সে কি পান করে, সে কি লেখে, সে কি পড়ে, দেখো কি কি দিয়ে উত্তর, মানে প্রশ্ন করলে উত্তর আসছে, মানে কর্ম আছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সে কাকে পড়ে, বা মানে যদি সে কাকে খায় এরকম বলা হয়, তো সেক্ষেত্রেও তো ওই কি বা কাকে দিয়ে উত্তর আসছে, কর্ম বোঝাচ্ছে। তো যেগুলো অকর্মক ক্রিয়া হয় সেগুলোর ক্ষেত্রে এই কর্তাটা বোঝায় ত প্রত্যয় দিলে। সকর্মক ক্রিয়া মানে এই যে খাওয়া পড়া যেগুলো হচ্ছে, এর যখন হয় তখন এটা কর্ম অর্থে প্রয়োগ হয়। যেমন খাদ থেকে খাদিত, ধরো বলা হলো যে অন্ন খাদিত, এখানে কর্তার অর্থে সৌগত, ধরো নরগত, নরগত এটা হবে অন্ন খাদিত। এই খাদিত যখন বোঝাচ্ছে, খাদিত মানে কি যে খেয়েছে, ভালো করে খেয়াল করে দেখো, অন্ন খাদিত বললে মানে যে খেয়ে, অন্ন তো নিজে খাচ্ছে না, অন্য কে খাচ্ছে, মানে অন্য যেটিকে খাওয়া হয়েছে বা হয়েছিল আমরা বলছি। কিন্তু নরর সাথে যে গত হচ্ছে সেটা হচ্ছে যে গিয়েছিল। মানুষটি যে গিয়েছিল, অন্ন যেটিকে খাওয়া হয়েছিল সেটা হচ্ছে খাদিত। তো যেটি কে খেয়েছিল মানে যাকে খাওয়া হয়েছে, কর্ম বোঝাচ্ছে। বোঝা গেল এখানে কিন্তু যে খেয়েছিল বোঝাচ্ছে না, এটা কর্ম বোঝাচ্ছে। এই সেন্সটার ওপর ভিত্তি করেই ট্রান্সলেশনগুলো হবে। তোমাদের হয়তো এটা জটিল লাগতে পারে, কিন্তু পরে এই জিনিসটার ওপর যখন ক্লাস হবে আমি এটা অ্যাপ্লাই করব, তো তাতে আরও জিনিসটা ফ্লুয়েন্ট হবে। কিন্তু এখানে তাহলে কর্ম অর্থটা বোঝাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আর একটা বলা হচ্ছে ক্রিয়াও বোঝায়। ক্রিয়া মানে অ্যাকশন, সেটাকে বোঝাবে। তো এটা একদম শেষের দিকে উল্লেখ ছিল বা পরে তোমরা পাবে। এই যে ক্রিয়াবাচক শব্দ উৎপন্ন হয়, ভাষিত মানে ওই উপরে যেগুলো নোট করছে তার সাথেই এক্সটেনশনে লিখবে। ভাষিত, ভাষ মানে বলা। ত প্রত্যয়ে কি অর্থ হয়? অতীত বোঝায়। তো ভাষিত মানে হচ্ছে উক্তি, এটার অর্থ হচ্ছে বলা, জিনিসটাই হচ্ছে ভাষিত। মানে এখানে এক্স্যাক্ট বা জীবিত মানে হচ্ছে জীবন। এটার উদাহরণ দেখাচ্ছি, ধরো সজীবিত, বা আমরা বলছি নরজীবিত। মানুষটি, এটা জীবিত হলে তো যে বেঁচে আছে, প্রেজেন্টে করতে হবে এটাকে, যাই হোক।
বুধগমাদিত কর্তরি বলে এরকম একটা সূত্র ছিল। তপ্রত্যয় কিছু ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে হয়, এটা না, এটা কর্তৃকারকে হয়, সূত্রটা মনে পড়ছে না কচ্ছা। যাই হোক, কিছু ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে হয়, এরকম বিধান আছে। তো যে এখানে বেঁচে ছিল না বলে, মানে জীবিত, মানে বেঁচে ছিল আর বেঁচে আছে দুটোই এখানে হবে, কিন্তু যে বেঁচে আছে কর্তা বোঝাচ্ছে। কিন্তু জীবিত শব্দটা পালিতে বহু ক্ষেত্রে মানে বেঁচে থাকা এই ক্রিয়া অর্থেই বোঝাচ্ছে। খুব রেয়ার ইউজ হয়, কিন্তু হয় টুকটাক। তো এটা হচ্ছে ক্রিয়া অর্থে বোঝাচ্ছে। এটা কর্তাও, মানে যে শব্দটা অভিধেয় হচ্ছে সেটা কর্তাও নয়, মানে সে নিজেও করছে না, তাকেও কিছু করছে না, কর্মও হচ্ছে না, কিন্তু ক্রিয়াটা হচ্ছে করা, ডুইং, লিভিং, এরকম বোঝাচ্ছে। ভাষিত মানে হচ্ছে, মানে সেড না হয়ে এখানে অর্থ হচ্ছে সেইম। জীবিত মানে হচ্ছে লিভিং বোঝাচ্ছে, মানে এই লিভিং মানে লিভিং পার্সন না, মানে লিভিং বিষে কি বলবো, যে একটা জীবিত প্রাণীর ধর্ম হচ্ছে লিভিং, এইরকম ক্রিয়া, অ্যাকশন অর্থে বোঝাচ্ছে। তো ত প্রত্যয় তাহলে তিন রকম হচ্ছে। এগেন এখানে হোমওয়ার্কে এটা দেয়া নেই, কিন্তু পরবর্তীতে অ্যাড করলে ভালো। সেটা হচ্ছে শোগত টাইপের একখানা করে রাখি। ধরো নরগত, এটা যদি এক্সটেনশন করা হয়, আর অন্ন খাদিত, এইটা একটা বাড়িতে অভ্যাস করতে পারো। সেটা হচ্ছে নরগত কী করে, মানুষটি যে গিয়েছিল, এটা হোমওয়ার্ক করতে পারো। ধরো এটা আজকের ক্লাসেরই হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। আর অন্ন খাদিত হচ্ছে অন্ন যেটি খাওয়া হয়েছিল। আর মানন্তর জন্য যদি ওইটাই দিয়ে দেবে, চলন্ত নর, মানুষটি যে চলছিল। আচ্ছা, এখানে আর একটা করছি, সে মানুষটি যে চলছিল, সে খাবারটি যেটি খাওয়া হয়েছিল সেটি, এটা পুরোটা বাক্য হচ্ছে। আর মানুষটি যে চলছিল এখানে হচ্ছে সে। এবার এইটাকে এরপরে আমি এটাও অ্যাড করে দেবো, মানে তব্বনীয়টাও দিয়ে দেওয়া যেতে পারে। কর্ম করণীয়, করণীয় বা কর্তব্য। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আচ্ছা, এইটা এই ঠিকই বললে তুমি, যে যে চলছে সে, প্রেজেন্ট সেন্টেন্সটা নাহলে আসছে না। আর ধরো করণীয় যদি থাকে এখানে, তাহলে কর্ম যেটি করা হবে সেটি, অথবা দেখবে ওখানে আরও অর্থ ছিল যে উচিত অর্থে, যেটি করা উচিত, উচিত সেটি। মোটামুটি এই 1 2 3 4 এই চারটাকে হোমওয়ার্কের মতন ধরতে পারো। এবার এটাকে পুরোটা শব্দরূপে করতে হবে। নরগত, যে মানুষটি, মানে মানুষটি যে গিয়েছিল সে, নরাগতা বললে মানুষেরা যারা গিয়েছিল তারা, নরঙ্গতম মানুষটিকে
যে বা মানে মানুষটি যে গিয়েছিল তাকে, নরে গতে মানুষগুলি যারা গিয়েছিল তাদেরকে। তো এই জিনিসটা টোটালটাকে করা। সিমিলারলি অন্ন খাদিত, অন্ন যেটি খাওয়া হয়েছিল সেটি, অন্না খাদিতা অন্নগুলি যেগুলি খাওয়া হয়েছিল সেগুলি, অন্নং খাদিতং অন্ন যেটি খাওয়া হয়েছিল সেটিকে, অন্নে খাদিতে অন্নগুলি যেগুলি খাওয়া হয়েছিল সেগুলিকে। চলন্ত নরকলে যেটা অলরেডি আমি বললাম যে মানুষটি যে চলছে সে, চলন্তানরা মানুষগুলি যারা চলছে তারা, চলন্তং নরং মানুষটি যে চলছে তাকে, চলন্তে নরে মানুষগুলি যারা চলছে তাদেরকে। সিমিলারলি কর্ম করণীয় যখন হবে, কর্ম যেটি করা হবে সেটি ফিউচার পার্টিসিপল। এখানে দেখো কর্ম মানে এটা পরে এটাই বলে দিচ্ছি। আর কম্মা করণীয়া যদি বলা হয়, কর্মগুলি যেগুলি করা হবে সেগুলি, বা যেগুলি করা উচিত সেগুলি, এই দুটো অর্থই হচ্ছে। ফিউচার পার্টিসিপেলটা আমি পরে আর একটু বলে দিচ্ছি। তো এইটা ধরো এই চারটে হোমওয়ার্কের মতন আছে, করে নেবে, বা এটাকে যদি লিখতে এও না হয় মুখে বলে অভ্যাস করার চেষ্টা করতে পারো। তো এইখানটাই আমি যেটা স্পেসিফিক এক্সট্রা যে বলার ছিল সেটা এইখানে একটা নতুন জিনিস অ্যাড হলো। তো এই জায়গাটা ফ্লুয়েন্ট রাখতে হবে, এই তব্বনীয় য়, ত প্রত্যয় আর হচ্ছে মানন্ত, এইখানে কিন্তু এই কর্তা কর্ম এই ব্যাপারটা আসছে, এবং এর অর্থটাকে এই কমপ্লেক্স সেন্টেন্সে যদি বুঝতে পারা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। এই হলো বিষয়। এরপরে ফিউচার পার্টিসিপল যে আছে, তো ফিউচার পার্টিসিপলে যথারীতি এই তব্বনীয় য় যেটা বলা হচ্ছে, এইখানে গিয়ে করা উচিত, করা হবে, বা যা করা হয়, এইগুলো বোঝাচ্ছে। করা হবে মানে ফিউচার টেন্সটা বোঝাচ্ছে, বাকি দুটোর ক্ষেত্রে করা উচিত বা করা হয় এরকম তিন রকম অর্থ প্রকাশ পাচ্ছে। ধরা যাক করযুক্ত অনিয়, করের মানে কি, করা বোঝায়, এটা ভার্ব। অনিয় মানে একটা হচ্ছে যেটা করা উচিত, এটা খুব সুন্দর, মানে পালি বা সংস্কৃত গ্রামার ভীষণ প্রিসাইজ। তো একটা হচ্ছে ভবিষ্যৎ বোঝায়, করা উচিত এইটাকে একটা টার্ম ইউজ করে সেটা হচ্ছে আবশ্যক, মানে অবশ্য, এই অর্থে যেটা করা উচিত, বা আমরা এটাকে অবশ্য বাদ দিলাম, উচিত বললাম, যে উচিত অর্থ একটা প্রকাশ পায়। একটা ভবিষ্যৎকাল যেটা করা হবে এটা প্রকাশ পায়। আর হচ্ছে যেটা করা হয় মানে কর্ম, কি করা হয়, যেটা করা হয়। তো যদি বলা হয় যে কর্ম মানে কর্মং করণীয়, কর্ম অ্যাকচুয়ালি ক্লিবলিঙ্গ, ওটা তোমাদের বোঝার সুবিধার জন্য পুংলিঙ্গে দেয়া হয়েছে। কর্ম যেটি করা উচিত, কি করা উচিত, কর্ম। কর্ম যেটি করা হবে, কি করা হবে, কর্ম। কর্ম যেটি করণীয় মানে কর্ম যা করা হয়, কি করা হয়, কর্ম। তাহলে প্রতি ক্ষেত্রে দেখে তব্বনীয় য়, এটার সেন্সটা আসছে কর্ম অর্থে, মানে যে পদটাকে রিফ্লেক্ট করছে সেটা কর্ম বোঝাচ্ছে। কি করা উচিত, কি করা হবে, কি করা হয়, তিনটে। সেখানে একটা ফিউচার সেন্সও থাকে যেটা করা হবে। এই অনিয়র এই অর্থটা প্রকাশ পাচ্ছে। আর এই আগের হোমওয়ার্ক হিসেবে যেটাই লিখলাম যে কর্মং করণীয়, তাহলে কর্ম যেটি করা উচিত, যেটি করা হবে, বা যেটি করা হয় সেটি। কম্মানি মানে যদি কম্মা করণীয়া বলা হয়, কর্মগুলি যেগুলি করা উচিত, যেগুলি করা হবে, বা যেগুলি করা হয় সেগুলি। তো এই রকমভাবে এটাকে অভ্যাস করি। এই জিনিসটা মোটামুটি করতে পারলে, আর প্রিভিয়াসলি যেগুলো বললাম মানে টোটালটা আমি একবারে বলে দিচ্ছি, যে একের ক্লাসে হচ্ছে যে ওই উদ্দেশ্যের যে জিনিসগুলো ছিল, ফ্লুয়েন্টলি উচ্চারণ করতে পারা এবং যুক্তাক্ষর যুক্তাক্ষর ছাড়া লিখতে পড়তে পারা, এইটা।
পরবর্তী 2, 3, 4-এর ক্লাসগুলো হচ্ছে ফ্লুয়েন্টলি বাংলা থেকে পালি, পালি থেকে বাংলা করতে পারা। 5 থেকে 8-এর ক্লাসগুলো হচ্ছে শব্দরূপ এবং ধাতুরূপ অর্থসহ ফ্লুয়েন্টলি তৈরি করা, মানে যে কোনো শব্দ দিয়ে দিলে সেটাকে পালি করতে পারবে বা শব্দরূপে আনতে পারবে এবং অর্থ করতে পারবে, বোথ সাইড। মানে ধরা যাক বলা হচ্ছে বুদ্ধদের মধ্যে, বুদ্ধেষু, বা দিয়ে দেওয়া হলো বুদ্ধস্মা, বুদ্ধের থেকে, বা বলা হলো যে খাদেই ইউং, তারা খাবে, মানে তাদের খাওয়া উচিত। ফিউচার টেন্সেও বোঝায় সপ্তমী বিভক্তি কোনো ক্ষেত্রে। বা যদি বলা হয় যে খাদিম হা, আমরা খাবো, আমরা খেয়েছিলাম। তো এই রকম জায়গাটা আনাটাই হচ্ছে এই 5 থেকে 8-এর মধ্যে মুখ্য উদ্দেশ্য, বা অ্যাটলিস্ট মানে ক্যালকুলেট করেও যেন বলতে পারে। মানে যেটা আছে সামনে পাওয়া গেল সেটাকে সঙ্গে সঙ্গে বলতে না পারলেও ক্যালকুলেট করেও যেন ঠিকঠাক বলতে পারা যায়। বা যদি বলতে নাও পারো, তোমাদের যে চার্ট ফার্টগুলো দেওয়া আছে সেটাকে ইউজ করে ওটাকে তৈরি করতে পারা। মানে এই এবিলিটিটা না রাখলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু ঠিকঠাক তৈরি হবে। আর 9-এর ক্লাস হচ্ছে জিরান রিন ফিটি, মানে করে খেয়ে আর করতে খেতে তো আতুম, এই জিনিসগুলো হচ্ছে। 10, 11, 12 ক্লাস হচ্ছে এই মানন্তর, এই যে জিনিসটা এতক্ষণ বোঝানো হলো এইটা ফ্লুয়েন্ট করা, মানে যে করছে, যাকে করছে, বা ক্রিয়া বোঝাচ্ছে, কোনটা প্রেজেন্ট সেন্স বোঝাচ্ছে, কোনটা পাস্ট সেন্স বোঝাচ্ছে, কোনটা ফিউচার বোঝাচ্ছে, এবং তার অনুবাদ, অনুবাদের জায়গাটা হচ্ছে মোস্ট ভাইটাল। ওটা হয়তো মনে হচ্ছে যে এটা কী এরকম, কিন্তু পরে যখন ইংরাজি ট্রান্সলেশনগুলো দেখবে তখন বুঝতে পারবে যে এইটা ছাড়া মানে ওটা একটা মানে হেল হয়ে যাবে, যাকে বলে নরকের মতো ওই ট্রান্সলেশনগুলো করা। এবং কোনো কোনো ব্যাচে বা প্রিভিয়াস ইয়ারগুলো তো এরকম হয়েছে যে তাদের ট্রান্সলেশনগুলো করানোই যায়নি। যায়নি মানে সময় পাওয়া যায়নি নয়, মানে তাদের সেই রকম তৈরি হয়নি যে আমি ট্রান্সলেশনগুলো করাবো। তো এখন এতদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো উঠে এসেছে, এবং এগুলো যেগুলো টুকটাক করি, অলরেডি এই যে জিনিসগুলো হলো এটা আমি আবার একটা অ্যাড করে নেব এখানে। তো এইগুলো কিন্তু তৈরি হলে সেটার আমি ফল দেখেছি, সে যথেষ্ট ভালো সহজভাবে তৈরি হয়। তো এই কারণে এক্সট্রা ক্লাসটা নেওয়া হলো। এটা যা কিছু হলো আশা করি নোট করেছো, বা এটা আমি রেকর্ডিং রাখছি। তো যেগুলো মিসিং হয়ে গেছে সেগুলো পারলে লিখে নিতে পারো, বা শেষে ক্লাসের শেষে জিজ্ঞাসা করে নিতে পারো। এইগুলো কিন্তু তৈরি রাখতে হবে।